সময় আমরা শুরু শুরু করা যেতে পারে। আচ্ছা, ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায়। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কৃপায় আজ আমরা বিবেক বন্ধী অনলাইন পাঠচক্রের একটি বিশেষ পর্বে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ সংঘের বহুমানিত সন্ন্যাসী পূজ্যপাত শ্রীমৎ স্বামী কৃপাকরানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজের চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রথমেই বৈদিক মন্ত্রোচ্চারণ করবেন শ্রী অয়ন চট্টোপাধ্যায়। श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहना भवतु स्वहनो भुनक्तु स्वः वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। ॐ शं नो मित्र शं वरुणः शं नो भवत्तर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमः ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म ब्रह्मामि तं स्वामी संवदामि मम ॐ शान्ति शान्ति स्तुष्टुभागांश व्यशेम देवहिदं जदायु स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्तिर्नस्ताक्ष अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী যথার্থ মুখোপাধ্যায়। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। परतत्ये सदा लीना रामकृष्णे समागया यो धर्मस्थापनरतः वीरेशां त्वां नमाम्यहम्। मूर्तमहेश्वरमुज्ज्वलभास्कर मीष्टममरणरवन्द्या मूर्तमहेश्वरमुज्ज्वलभास्कर मीष्टममरणरवन्द्या
वन्दे वेदतनुमुच्छितगर्हित वन्दे वेदतनुमुच्छितगर्हित काञ्चन कामिनि वन्द्याम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर मीष्टममर नरवन्द्याम् कोटिभानुकर दीप्तसिंहमः कटितटकौपिनवान्ताम् कोटिभानुकर दीप्तसिंहमः कटितटकौपिनवान्ताम् अभिरभिहुङ्कारनादितदिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्यम् अभिरभिहुङ्कारनादितदिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्यम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर मीष्टममर नरवन्द्याम् भक्तिमुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल बिदलन दक्षाम् भक्तिमुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल बिदलन दक्षाम् बालचन्द्रधर मिन्दवन्द्यमिह नौमि गुरु विवेकानन्दम् बालचन्द्रधर मिन्दवन्द्यमिह नौमि गुरु विवेकानन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर मीष्टममर नरवन्द्याम् वन्दे वेदतनुमुच्छितगर्हित काञ्चन कामिनि वन्द्याम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर मीष्टममर नरवन्द्याम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर मीष्टममर नरवन्द्याम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर मीष्टममर नरवन्द्याम्। অনেক ধন্যবাদ যথার্থকে। আমাদের আজকের আলোচনার বিষয় তরুণ বয়সে মনের গতি এবং মনোসংযম। এই বিষয়ে আমাদের কাছে বহু প্রশ্ন এসেছে। তার মধ্যে থেকে কিছু নির্বাচিত প্রশ্ন নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি। মহারাজ, শুরু করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই শুরু করো। আমাদের আজকের এই অনলাইন সেশনের প্রথম প্রশ্ন, মন কি? বেদান্ত এবং আধুনিক বিজ্ঞানের পরিভাষায় মনের সংজ্ঞা কি? বেশ, তার আগে আমার ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের অকুণ্ঠ উৎসাহ এবং অকুণ্ঠ যে ভালোবাসা, সেগুলি প্রতি উত্তর না দিয়ে থাকা যায় না বলেই আমি এই জিনিসটিকে অ্যাকসেপ্ট করেছি এবং আমার ভালো লাগে আলোচনা করতে, কিন্তু সময় অভাবে হয় না, সময় রুটিন এটসেট্রা। আর তোমাদের শুরুটা সুন্দর হয়েছে। কিছু কিছু বলবো। তোমাদের দুজনেরই যারা বেদ পাঠ করেছো এবং যে গান করেছো, তোমাদের উৎসাহ খুব সুন্দর, উৎসাহ খুব ভালো, শিখছো, করছো। সংস্কৃত বেশিরভাগ করেছো দুজনেই, সংস্কৃত উচ্চারণের অনেকগুলি একটু আমাদের বাঙালিদের অনেকেরই, শুধু বাঙালি না সবারই একটা ভুল থাকে। সেই ভুলগুলি আমরা যতটা সংশোধন করলে আরো সুন্দর হবে। কিছু কিছু ভুল পরে বলে দেবো যদি সময় থাকে। ভুল মানে শিখলে ঠিক হয়ে যাবে, ভুল বলে কিছু হয় না, শিখলে পরেই সুন্দর হয়ে যাবে। আর বাঙালির পক্ষে খুব সোজা সংস্কৃত করা, একদম পিছু ল্যাঙ্গুয়েজ। আর প্রথম প্রশ্নে চলে যাই। আমরা সাধারণত দেখো, তোমরা যেভাবে প্রশ্ন সাজিয়েছো, এটা একটি প্রাচীন রীতি।
আমরা খুঁটি খুঁটি করে ধরে জিনিসটাকে জানার চেষ্টা করি। তো যখন তুমি দেখবে উত্তরের জন্য যারা আশায় বসে থাকেন, যা প্রশ্ন নিয়ে বসে থাকেন, তারা ওই খুঁটি খুঁটি করে প্রত্যেকটা ক্লাসের মধ্যে দিয়ে ঢুকে ঢুকে জিনিসটাকে বুঝতে বুঝতে তাদের অনেক সময় তারা হতাশ হয়ে পড়েন, যে যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটা উত্তর পৌঁছাতে গেলে কি যে কত কিছু কথা হলো, তাতে ঠিক আমি অ্যাসিমিলেট করে উঠতে পারলাম না। মন কি এবং মন, বেদান্ত এবং বিজ্ঞান। দেখো, বিজ্ঞান সম্বন্ধে আমাদের খুব ভয়ঙ্কর একটা পার্সিয়ালিটি গ্রো করানো হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে তার অর্থগরিত্ব, তার জীবিকা, এগুলো দিয়ে গ্রো করানো হয়েছে। আর বেদ বেদান্ত তো কথাই নেই, সেগুলো স্বামীজি বলতেন বাচ্চা বয়স থেকে আমরা শিখলাম বেদ বেদান্ত চাষার গান। অর্থাৎ তাকে অবজ্ঞা করে এসছি, এখন একটুখানি যেন মাথায় চাড়া দিয়ে উঠেছে এমনটা মনে হচ্ছে। দুই ক্ষেত্রেই, বেদান্ত এবং বিজ্ঞান, দুই ক্ষেত্রেই মনের কিন্তু ডেফিনেশন আমি বলবো, একটা হচ্ছে প্রচন্ড অবস্ট্রিউস, মানে ভীষণ রহস্যময় এবং সূক্ষ্ম বেদান্তের ভাষায় বা বেদে আমাদের ভারতীয় দর্শনের ভাষায়। আর বিজ্ঞানের ভাষায় জিনিসটা একটা অবসলিট বা একটা ভেরি প্রিমিটিভ পোর্শনে আছে। ওরা মন সম্বন্ধে এখন প্রায় কিছু জানে না বললেই চলে। মন নিয়ে সারাদিন কথা, কিন্তু নেই এরকম একটা স্ট্যান্ড, যে মন না মানলেই হলো। মনের বিজ্ঞান অন্তত 50 বছর আগে একটি আর্ট সাবজেক্ট হিসেবে গণ্য করা হতো, কিন্তু এখন মন হচ্ছে বিজ্ঞান হিসেবে পরিগণিত হচ্ছে। কেন? কারণ মন এবং মনের স্বাস্থ্য এবং মনের স্বাস্থ্যগত অবস্থায় মানুষের জীবনের যে তারতম্য, সেগুলি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে মানসিক রোগ। সুতরাং মনের সম্বন্ধে একটু মন দিতে হচ্ছে। আবার বেদ বেদান্তের মতে মন হচ্ছে একটি আমাদের সূক্ষ্ম শরীরের অঙ্গ। সূক্ষ্ম শরীর কি? আমাদের স্থূল শরীর আছে, পঞ্চভৌতিক স্থূল শরীর, স্থূল যেগুলো হচ্ছে আমরা প্রত্যক্ষ করতে পারি, ছুঁয়ে দেখতে পারি, আমাদের ইন্দ্রিয় গোচর সেই যে শরীর। এছাড়া আমাদের ইন্দ্রিয়ের অগোচর শরীর আছে, সেটা সূক্ষ্ম শরীর। তার মধ্যে তিনটি জিনিস মূলত নিয়ে সূক্ষ্ম শরীর আমাদের তৈরি হয়। সেটা হচ্ছে মানসিক শরীর, বৌদ্ধিক শরীর এবং চিত্তবৃত্তীয় শরীর, চিত্তের শরীর। তার মধ্যে অহংকার আছে, এবং অহংকার মূলত সবাইকে গভর্ন করে। তো মন হচ্ছে একটি সূক্ষ্ম তত্ত্ব, এবং স্বামীজির মতে এই মন, বা আমাদের পতঞ্জলি যোগসূত্রের মতে এই মন হচ্ছে আমাদের এই যে স্থূল শরীর তারই সূক্ষ্মভূত অবস্থা, তারই সাটল। যেমন যদি উদাহরণ দিয়ে বলা যায়, একটি ফুল আছে, গোলাপ ফুল, এবং তার গন্ধ, যদি উদাহরণটা দুটোই স্থূল, কিন্তু উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে যেমন ওটা কি দেখা যাচ্ছে না কিন্তু আছে, সেরকম মন। আবার মন সবসময় কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়র উপরে বসে আছে, ইজ এ টপ গভর্নর। উদাহরণ দিয়ে বলছি, যেটা আমাদের একদম স্টক এক্সাম্পল আছে বেদান্তে, যে আমি চোখ চেয়ে দেখছি কিন্তু অন্য কথা ভাবছি। এবার আমরা দেখাটাকে আমরা বিজ্ঞানে কি বলি, যে চোখের মধ্যে আলোগুলো ঢুকলো, রেটিনায় পড়লো, রেটিনা থেকে আমাদের অপটিক নার্ভ দিয়ে গিয়ে অপটিক কর্টেক্সে গেল, অক্সিপিটাল কর্টেক্সে গেল, আমরা বলি দেখা হয়ে গেল, ওই পর্যন্ত জানি। কিন্তু আমরা অনেক সময় হয় দেখি চোখ চেয়ে বসে আছি, সামনে দিয়ে একজন বন্ধু হেঁটে চলে গেল, কিন্তু একজন বললো কে দেখেছিস, সামনে দিয়ে গেল যে, বললাম না দেখিনি। বলে কেন? আমি অন্য মনস্ক ছিলাম, আমি ঠিক মন দিইনি, বা আমি একটা কিছু দেখছি, অন্যদিকে কিছু একটা ঘটছে, আমি দেখিনি, কিন্তু সেই জিনিসটা আমার কানে আসছে, দৃশ্যটা আমার চোখে আসছে। আমাদের বৈজ্ঞানিক যে প্রক্রিয়ার মাধ্যমে দেখাশোনা দিয়ে হয়, সেগুলো সব হচ্ছে, কিন্তু আমরা দেখছি না। কেন? আমরা একটা কথাই বলি, ভেরি রাফ টার্ম, সবাই বলি আমি মনটা দিইনি, অন্য মনস্ক ছিলাম। তার মানে মন
যদি গ্রহণ না করে, আমি মনকে ধরে নিচ্ছি, সবাই এই মনের কথা বলছেন, মনকে আমি বাটিতে ভরে দেখাতে পারবো না, ফানেলে করে দেখাতে পারবো না, কতগুলো নার্ভের রিয়াকশন দিয়ে মনকে আমি বোঝাতে পারবো না। মন নার্ভের রিয়াকশন গুলোকে গভর্ন করে, ইটস আদার ওয়ে রাউন্ড, নট দ্য নিউরাল রিয়াকশনস গভর্ন মাইন্ড। এবং এই মন, আমি বলছি অন্য মনস্ক অত মন ওখানে ছিল না, তার মানে একটু যে কোনো জিনিসের দেখা শোনা খাওয়া স্বাদ নেওয়া সবকিছুর জন্য মনটা থাকা দরকার। মন না থাকলে কিছুই জগতের প্রত্যক্ষ হবে না। যেমন আমি ঘুমোচ্ছি, আমার একটা পায়ে মশা কামড়াচ্ছে, আমার কোনো বোধ নেই, বা আমার পায়ে প্রচন্ড ব্যথা, পায়ে ভেঙে গেছে বা কিছু হয়েছে, আমি যখন ঘুমোচ্ছি ঘোরে, তখন ব্যথার সম্বন্ধে কোনো অত ব্যথা বোধ নাই, অথচ ঘুমটা ভেঙে গেলে করে চিৎকার করছি। তার মানে যেই ঘুমের মাধ্যমে কি হচ্ছে, মনটা শরীর থেকে সরে আসছে, যেন ডিসোসিয়েট হচ্ছে, যেন। কারণ ডিসোসিয়েশনকে আমরা যেমন করে বলি, কেটে দেখালাম এদিকে হইলে তোমার হাড়, এদিকে মাংস, সেরকম করে আমরা দেখাচ্ছি না, কারণ দেখাটা তো ইন্দ্রিয়ের ব্যাপার। সুতরাং ইন্দ্রিয় দিয়েই ইন্দ্রিয়র পারের জিনিস কি করে আমি দেখবো, সেটা তো অসম্ভব ভাবনা। সুতরাং মেটেরিয়াল সায়েন্স ইন্দ্রিয় ছাড়া কিছু বোঝে না, সেজন্য ওরা মন সম্বন্ধে কিছুই কনক্লুড করতে পারছেন না, অস্বীকার করতে পারছেন না। তাই এখন এটা সেটা করে নার্ভ টার্ভ দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, বহু আগে থেকেই হচ্ছে। এবং বহু একটা মেটেরিয়াল সায়েন্স ওরা এইটাই দাবি করেন যে মনে নার্ভের যে বিভিন্ন রকম রিয়াকশন, কেমিক্যাল এটসেট্রা এটসেট্রা, দে বিল্ড আপ দ্য কনসিয়াসনেস মাইন্ড এটসেট্রা। সেটা আবার নয়, সেটা যোগীরা বহু আগে প্রমাণ করেছে, সেটা যোগীরা একদম জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, যেটা মিথ্যে কথা, এরকমটা নয়, উল্টোটা। আমাদের যে সূক্ষ্ম শরীর, সেই শরীরটাই আমাদের অনেক বড় পরিচয়, সেটা লক্ষ লক্ষ বছর ধরে আছে। আর এই শরীরগুলো জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে। আর ওই শরীরটার মধ্যে মন, অহংকার, সংস্কার, চিত্ত সব রয়েছে। এবং সেটা কিন্তু বহু 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 লক্ষ বছর ধরে আছে, বিভিন্ন শরীরে আছে, এবং এবং সেটা যে আছে তার বহু প্রমাণ যোগীরা করেছেন। সুতরাং মূল ব্যাপার হচ্ছে এই মন, কিন্তু যদি তুমি ধরতে ডিফাইন নাও করতে পারো, বাট দেয়ার ইজ অলওয়েজ এ পারসেপশন অফ মাইন্ড। আমি বুঝতে পারছি, অন্য মনস্ক ছিলাম, মন দিয়ে পড়ো, আমার মন ভালো নেই, মন মন খারাপ, মনটা খুব খুশি, আমরা সবাই মনটার সম্বন্ধে, মনটার অনুভূতিকে সবসময় ব্যাখ্যা করছি। যেমন হচ্ছে খুশি হওয়া, এখন আমার খাওয়ার রয়েছে একটা ভালো একটা চমচম, তার মধ্যে খুশি লেখা নেই, একটা গোলাপ ফুলের মধ্যে খুশি লেখা নেই, মনটা কি করে খুশি হচ্ছে সেটা অন্য জিনিস, সেটা বাইরের উপর নির্ভর করছে না। সুতরাং ইটস এ ভেরি ইন্ট্রিকেট এরিয়া, যত ইন্ট্রিকেট এরিয়াই হোক না কেন, আমরা জিনিসটা পুরো ব্যবচ্ছেদ করলে যে ওটার মাস্টার হয়ে যাবে এমনটা না। কিন্তু আমরা মনকে যে অস্বীকার করছি না, এটা প্রথম জানতে হবে। এমনটা নয় যে মন বলে কিছু নেই, ওটা একটা ভাওতাবাজি। মন বলে একটা জিনিস আছে, এবং সেই মনটাকেই আগেই বললাম, সে যদি না দেখে, সে যদি না শোনে, সে যদি না স্বাদ গ্রহণ করে, তাহলে কিন্তু ইন্দ্রিয় দিয়ে আসা সব সংবেদনই কিন্তু বাইরে বসে থাকবে চুপটি করে, তার কোনো অর্থ হবে না, আমাদের কাছে সেই জিনিস পৌঁছাবে না। সুতরাং মন হচ্ছে আলটিমেট ক্যারিয়ার অফ আওয়ার পারসেপশনস, আলটিমেট টেকার অফ দ্য পারসেপশন। এবং এর মধ্যে আরো অনেক গল্প আছে, যে মন কি গোলাপ ফুলটাকে নিয়ে যাচ্ছে, যে গোলাপ ফুলটাকে আমি দেখলাম, গোলাপ ফুলটা কি চোখে ঢুকে যায়? গোলাপ ফুল কিছুই চোখে ঢোকে না, কিছু আলো ঢোকে। তাই আলোটা গোলাপ ফুল হয়ে যাচ্ছে কি করে? আমি তো পাচ্ছি আলো, গোলাপ ফুল তো পাচ্ছি না। তাহলে দেখা যায় বেদান্তীরা প্রমাণ করেছেন যে এই যে আলো ঢোকা, কান দিয়ে শব্দ ঢোকা, এগুলো তো বস্তুটা না। ঘন্টা বাজছে, ঘন্টা তো কান দিয়ে ঢুকে যাচ্ছে না, এটা শব্দও ঢুকছে, শব্দ তরঙ্গ, সেটা ঘন্টা থেকে উত্থিত যদিও বা হয়, কানে এসে কিছু আমার নার্ভ সিগন্যাল হচ্ছে। তাহলে এই নার্ভ সিগন্যাল ঘন্টাকে বললো, এটা কি মনেরই একটা কনস্ট্রাক্ট নয়? সুতরাং আমাদের বেদান্তে সিদ্ধান্ত হচ্ছে এই পুরো জগৎটা হচ্ছে মনের সৃষ্টি। কিন্তু এটা ওই ক্যালকুলেশন করে বলার মতো জিনিস না, এটা বোধ করতে হবে। ব্যাপারটা যদি সত্যি হয়, যদি যৌক্তিক ভাবে সত্যি হয়, তাহলে সেটা বোধ করতে হবে। শুনে কি হবে?
ওরকম শুনে ক্যালকুলেশন শুনে, হ্যাঁ আমার লজিক্যাল যে ব্রেন বুদ্ধি সে স্যাটিসফাইড হলো, হ্যাঁ ঠিক এটাই হওয়া উচিত। নাও ইউ হ্যাভ টু পারসিভ ইট। আমাদের বেদান্তি যোগীরা এটা পারসিভ করতে পারতেন যে জগৎটা বলছেন মায়া চিত্র নগরী, একটি নগরী যেন মায়া চিত্রের মতো, আসলে নেই, মরীচিকার মতো। এসব যে কথা বিভিন্ন বেদান্ত শাস্ত্রে আছে সেগুলো ওরা হচ্ছে ওটা অনুভব করতে পারতেন। আমরা সেদিকে যাচ্ছি না, মনকে কাটতে পারছি না, বললাম মনটা নেই। এটা একটা শিয়ার ডিনায়াল অফ দ্য ফ্যাক্ট। আমরা মন নিয়ে সারাদিন থাকি, আমরা চোখ নাক কান নিয়ে থাকি না। বাড়িতে মন ভালো নেই, মনকে খুশি করার জন্য এত কিছু করছি, তো মনেরই তো আমরা সেবা করে যাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত। সুতরাং মন হচ্ছে বেদান্ত সম্বন্ধে আমাদের একটি সূক্ষ্ম শরীর, যার ক্ষমতা অনেক অনেক বেশি, যা ইন্দ্রিয়র রাজা বলা যায়। এরকম একটা সুন্দর আমাদের মডেল প্রথমে জেনে নিলে খুব ভালো হবে যে মন শরীর এগুলো ঠিক মতো কোথায় প্রতিস্থাপিত হচ্ছে, হোয়াট ইজ দ্য এন্টায়ার মডেল অফ বডি মাইন্ড ইন্টেলেক্ট এটসেট্রা এটসেট্রা। ব্যাপারটা কি, ইটস ভেরি কমপ্লেক্স। কোথায় যে কোনটা আছে, কেউ বলছে বুদ্ধি ভালো নেই, কেউ বলছে মন ভালো নেই, কেউ আবার চিত্ত, আমি অ্যাসিমিলেট করতে পারছি না। একটা সুন্দর অ্যাসিমিলেশন আমাদের পিকচার আমাদের কঠোপনিষদে আছে, খুব সুন্দর একটা, স্বামীজি খুব ভালোবাসতেন, স্বামীজির কঠোপনিষদ খুব প্রিয় ছিল, বারবার পড়তে বলতেন। মনে করে সবাইকে পড়ে নিলে পড়া হয়ে গেল, মোটেই তা নয়। তার ইমপ্লিকেশন খুব গভীর, খুব এক একটি শ্লোক অনেক গভীর। তো সেখানে একটা খুব সুন্দর উপমা আছে। আমরা এখন উপমা ওরে বলছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই উপমাটা বোঝাতে গিয়ে ঋষিদের কিন্তু বহু সহস্র বছর ব্যয় করতে হয়েছে, টু মেক ইট সিম্পল, টু মেক ইট কম্প্রিহেন্ডেবল, টু মেক ইট অ্যাপ্রোচেবল and আন্ডারস্ট্যান্ডেবল by everybody. বলছে শরীরটা হচ্ছে মানো একটা রথ, একটা গাড়ি, রথ ঘোড়ায় টানা রথ হয়, শরীরটা হচ্ছে রথ। শরীরের মধ্যে যে ঘোড়াগুলো আছে, অর্থাৎ রথের মধ্যে যে 4-5টা ঘোড়া আছে, সেটা যে 5টা ইন্দ্রিয়, সে ছুটতে পারে, রথটাকে নিয়ে যাবে, ধার 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 করে নিয়ে যাবে। পুরো রথটাই প্রায় বর্ণনা হয়ে গেল, কিন্তু না, ওই প্রত্যেকটা ঘোড়ার গলা একটা করে লাগাম আছে, ওই লাগামটা হচ্ছে মন। প্রত্যেকটা ইন্দ্রিয়েতেই আমি মনের লাগাম দিতে পারি। এই লাগামটা কার হাতে আছে? একটা লোকের সারথীর কাছে আছে। সারথি হচ্ছে বুদ্ধি, সারথি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি যদি আগে ক্লিয়ার হয় যে হ্যাঁ ইটস কারেক্ট, তখন মনটার উপর সে প্রয়োগ করে, এবং মন প্রয়োগ করলে ইন্দ্রিয় অর্থাৎ ঘোড়াগুলো কন্ট্রোল হয়, তখন রথটা। যদি আমি লাগাম ছেড়ে দিই, তো একটা রথের দিকে যাবে, একটা রথ, একটা ঘোড়ার দিকে, একটা ঘোড়ার দিকে, পুরো গাড়িটাই ভেঙে যাবে। দ্যাট হোয়াট হ্যাপেন্স উইথ এভরিবডি। ইট ইজ এ শ্যাটার্ড লাইফ উই লিড জেনারেলি, অল শ্যাটার্ড মিনিংলেস লাইফ, কারণ আমরা এই জিনিসটা জানি না। এবং সারথি তো বুদ্ধি, তাহলে রথের মধ্যে কে বসে আছে? সে হচ্ছে আমি, রিয়েল আমি। সে কিন্তু বসে আছে, সে নড়ছে না, চড়ছে না, কিন্তু তাকেই নিয়ে যাওয়ার জন্য এত কিছু। সুতরাং বুদ্ধি যদি ভালো না হয়, মন খারাপ বাজে হবে। মন যদি ডিরেইলড হয়, ঘোড়া অর্থাৎ ইন্দ্রিয় উল্টোপাল্টা দিকে ছুটবে, আর ইন্দ্রিয় উল্টোপাল্টা ছুটলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে, পুরো বডিটাই ডিস্ট্রয়েড হয়ে যাবে। সুতরাং মনের এখানে হচ্ছে ভীষণ লাগাম ছাড়া ঘোড়া, তাহলে যত সুন্দর রথই হোক না কেন নষ্ট হয়ে যাবে। সুতরাং মনের হচ্ছে এখানে একটা কন্ট্রোলিং পাওয়ার আছে, দ্যাট ইজ সঠিক। আমরা কাজ থেকে বুঝতে হবে, পরে মনকে সম্পূর্ণ দর্শন করা যায়। মনের শরীরকে স্বামীজি বলছেন এত বিশাল, ভিতরে এই মেন্টাল ইউনিভার্স, সূক্ষ্ম জগৎ এত বড়, বাইরের জগৎ থেকে অনন্ত গুণে বড়। বলতেন নিজের মধ্যেকার এই জগৎ যে একবার পড়তে পেরেছে, তার যা জ্ঞান হয়েছে, আর যে সমস্ত পৃথিবীর লাইব্রেরি মুখস্থ করেছে, তার থেকে তার জ্ঞান বেশি হয়েছে। When you can read our inner self, because there lies everything, there lies everything. It's a very big statement and very profound statement. এটা একটু বুঝতে গেলে অনেকটা বুঝতে হবে, কিন্তু as a conclusion আমি এটা বলছি যে this is a fact, yogis can do that. They can control mind, and by controlling mind actually they can control the entire universe also. They can do পুরো ইউনিভার্সকে সে কন্ট্রোল করতে পারে। এটা হচ্ছে যৌগিক যোগের সূক্ষ্ম ব্যাপার। এই বিদ্যা আমাদের শেখানো হয়নি বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরে শেখানো হয়নি, আমরা জানি না। না জেনে উল্টো শেখানো হয়েছে, তোমাদের সব জিনিসগুলো বাজে, তোমাদের সব ভারত বাজে, অমুক বাজে, সব চাষার গান। আর আমাদের এই যে অসাধারণ তিরিং বিরিং নাচ, হ্যাঁ, মদ্যপান আর গিটার বাজানো,
আর ফাটা জিন্স পরে ঘুরে বেড়া, এর মতো জিনিস হয় না। আর আমরা মূর্খের মতো লাইন দিয়ে নকল করে যাচ্ছি। সো দিস ইজ এ, স্বামীজি বলতেন, দিস ইজ এ বিগ হ্যালুসিনেশন, প্রচন্ড রকমের বুদ্ধি ভ্রান্ত করা হয়েছে। ইতিহাসের বুকে এত বড় ডিস্ট্রাকশন অফ নলেজ বাই ইগনোরেন্স অ্যান্ড মেটেরিয়ালিজম কখনো হয়নি। এবং সেটা প্রায় মেরে, স্বামীজি বলছেন ভারত কি মরে যাবে? ভারত মরে গেলে অল দ্য সাটল ভিশনস, অল দ্য সিম্প্যাথি, লাভ সিম্প্যাথি এমনি আসে না। ফিজিওলজিক্যাল যে লাভ, একটা কুকুরের বাচ্চাকে কুকুরের মা ভালোবাসে, সে বড় হয়ে গেলে আর ভালোবাসবে না, ফিজিওলজিক্যাল অব্লিগেশন মোস্টলি। কিন্তু ইউনিভার্সাল লাভ, যেই প্রেম দিয়ে ভগবান সবাইকে ভালো, মা যদি সবার মা হন, তাহলে এই যে মাতৃভাব বা যে ভগবানের যে ভালোবাসা, এটাও আরেকটা দিক, ভালোবাসার দিক। ভগবানের ভালোবাসা কেমন হয়? তো যেখানে কোনো স্বার্থ থাকে না, এই যে হাইয়েস্ট লাভ, এগুলো ভারতের ব্যাপার। তাহলে ভারত যদি মরে যায় তাহলে নষ্ট হয়ে যায়। স্বামীজি এক জায়গায় চিঠিতে লিখছেন, তারপরে বলছেন এটা কখনো হয়, কারণ দিস ইজ ট্রুথ, দিস ইজ ট্রুথ অফ লাইফ। শুধু ভারতীয়রা করেছিলেন কি, they have gone to the ultimate to discover the human nature. ভিতরটা কি? তারা যে বৈভবশালী বা আনন্দ করেননি বা সম্পদশালী ছিলেন, ভয়ঙ্কর সম্পদশালী ছিল। যা তোমরা বড়লোকের দেখো, এখন সব বড়লোকের মুখ তুমুখ বিলিয়ে নিয়ে গাড়ি চড়ে, ঘোড়া চড়ে, তার থেকে বহু গুণে সম্পন্ন ছিল। এবং বহু লোক, একজন দুজন না, তারা আনন্দ করেছেন, আনন্দ বিলিয়েছেন, ধনার্জন করেছেন, ধন বিলিয়েছেন, মহানন্দ করেছেন। ধন জোগাড় করে স্বার্থপর হওয়া আর ধন বিলিয়ে ধনী হওয়া অন্য জিনিস, একদম বিপরীত জিনিস। সুতরাং এসব আনন্দ করেছেন, তারা যুদ্ধ করেছেন, তারা বীরত্ব দেখিয়েছেন। দেখো আমাদের গীতা টিতা যুদ্ধের জায়গা। কেন এত কিছু, এত প্রচন্ড আপি বলেছে এই ঘটনার চক্রের জিনিসগুলি? এগুলো হচ্ছে আমরা চিরকাল মানুষের ডেভেলপমেন্ট, মানুষের ভালো হোক, এইটা চিন্তা করা হয়েছে। দ্য হোল হিস্ট্রি, সিভিলাইজেশন অফ ইন্ডিয়া। এবং করতে করতে তারা অনেক দিন আবিষ্কার করেছে কি করে রিচ হতে হয়, কি করে পুর হতে হয়, কি করে গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হতে হয়, কি করে গ্র্যান্ড ম্যান অফ গড হতে হয়। হোয়াট ইজ দ্য আলটিমেট অফ হিউম্যান বিং? এতে জন্মাচ্ছি, পরে মরে যাবো, কি হবে? The simple question nobody asks, but that is the fact for everybody. অন্যগুলো নাও হতে পারে, এটা হবেই হবে, কোনো প্রশ্ন কেউ করছে না। তাহলে আমরা কি করছি? বোকার মতো একটা ছোট্ট সময় নিয়ে কি যে করছি ডামাডোল ভগবান জানে। So everything meaningful and questions and answer was asked and answered by Indians. Then there came to know about mind, the tremendous effect of mind. আমাদের বলা হয় মনো এব মনুষ্যাণাম কারণম বন্ধ মুক্ষয়োঃ। এই বদ্ধ মুক্তি, আনন্দ, নিরানন্দ সবের কারণ হচ্ছে মন, আর কেউ নয়। মনকে যে ট্রেন করেছে, হি ক্যান বিকাম, সে হচ্ছে জগৎকে জয় করেছে। স্বামীজি বলতেন এই মনকে যদি একবার সে নিয়ন্ত্রণ করতে পারে, সে সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করার শক্তি আসে। সো দিস আর দ্য, তা স্বামীজি বলেননি, দিস হ্যাজ বিং টোল্ড ফ্রম ইয়ার্স টুগেদার। অনেক আগে থেকে বৈদিক ঋষিরা এটা বলছেন, সমস্বরে সবাই বলছেন। কিন্তু আমাদের এই শিক্ষাটা আমরা পাইনি, যদিও আমরা আবিষ্কর্তা এই শিক্ষা, এই বিদ্যার, আমরা সেটা পাইনি। সেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের, সেটা আশা করি ফিরবে। সো মনঃসংযম, তরুণ বয়স ইত্যাদি, মন এইটুকুনি বুঝতে পারা যেতে পারে যে মন এমন একটা আমার মধ্যে একটা পদার্থ, যে কিনা আমি কি করব, দেখবো, খাবো, বুঝবো, বলবো, সবের কিন্তু নিয়ন্ত্রণ সে, সেই কিন্তু ঠিক করছে। আমি একজনে তাকিয়ে আছি, দেখতে পেলাম না, আমি অন্যমনস্ক, নিজের ইচ্ছায় হয়নি, এমনি হয়ে গেছি বলে। কিন্তু এমন শক্তি অর্জন করা যায়, আমি নিজের ইচ্ছায় তাকিয়ে থাকবো, কিছু দেখবো না। সত্যি সত্যি, অভিনয় নয়, ঢং নয়। মনকে এমন করে, কারণ মনই তো করছিল একটু আগে, সে আমার অনিচ্ছায় করছিল, নিজের মতো গতিতে করছিল। এবার আমি যদি ইচ্ছা করে লাগাই, আই ক্যান ডু দ্যাট ইন এভরি কর্নার। এটাকেই বলে প্রত্যাহার। আমাদের অষ্টাঙ্গ যোগের যে বিভিন্ন স্টেপস আছে, একটা স্টেপ হচ্ছে প্রত্যাহার। And every step is tremendously difficult. Why? কারণ it needs a very pure and persevering mind. খুব শ্রদ্ধা চাই, তখন এটা হবে। সুতরাং আমরা যে মনের রোগ,
ভয়ঙ্কর দুর্দশা, ভয়ঙ্কর হতাশা এগুলো সম্মুখীন হই, এটা ভাবার দরকার নেই জিনিসটা খেলো, জিনিসটা কঠিন এবং জিনিসটার সমাধান কিন্তু খুব গভীর। চারটে সাইকিয়াট্রির কাজ নয়। আমরা সাইকিয়াট্রিক ওষুধ দিয়ে আজকাল অনেককে ভালো করছি, কিন্তু সেটাও একটা অনেকটাই অন্ধকারে ঢিল ছোড়া। মনের সম্বন্ধে কোনো খবর জানা যায়নি এখন, বৈজ্ঞানিক ভাবে প্রায় কিছুই জানা যায়। এই হচ্ছে মোটামুটি মন সম্বন্ধে একটা ছোট্ট একটা আউটলাইনিং হতে পারে। ধন্যবাদ মহারাজ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আহ, আমাদের মনে কুপ্রবৃত্তি কেন জাগে? কুপ্রবৃত্তি, এখন হচ্ছে কথা কু সু কি করে বুঝলে, কোনটা কু কোনটা সু? প্রবৃত্তি দেখো, আমাদের বেদ এবং সায়েন্সের একটা বিউটি আছে, তারা কখনো গুণ দিয়ে বিচার করেন, বিশেষণ দিয়ে বিচার করা হয়। তারা বিচার করেন যে প্রবৃত্তি কাকে বলে। প্রথম কথা এটা, ফার্স্ট থিং, কাকে প্রবৃত্তি বলে। কুপ্রবৃত্তি, সুপ্রবৃত্তি, সেটা অত্যন্ত একটা কিন্ডার গার্ডেন টাইপ অফ ক্লাসিফিকেশন, এবং সেটা মানুষকে উন্নত না করে অবনত করে সব সময়। একটা উদাহরণ দিচ্ছি। কুপ্রবৃত্তি বললে তো শ্রীরামকৃষ্ণের জীবন একটা সুন্দর, অসাধারণ, একটা অদ্ভুত, অত্যদ্ভুত জীবন বললে কম বলা হয়। এটি সরল, অত্যন্ত পবিত্র একটি বালক ধরা যাক, মানুষ হিসেবে বলছি। তিনি যখন খুব ছোট, তখন হালদার পুকুর বলে একটা পুকুরে স্নান করতে যেতেন, আমার পুকুরে ছিল, এখনো আছে। তো সেখানে অত ছোট ছেলে স্নান করতে গেছে, তো তখনকার দিনে মায়েদের স্নান করার ঘাট আলাদা, আর যারা পুরুষ মানুষ ওরা এক জায়গায় করতেন। তো একটা মোটামুটি আচার ছিল যে যখন মায়েরা স্নান করতেন অন্যরা কেউ আসতো না, তারা লজ্জা পাবেন, আবার অন্য সময় আসতো। বাচ্চারা তো কিছু জানে না, তারা দেখছে আসেন, একটা নিয়ম কি আসে, উৎসুক, খুব উৎসাহ হয়েছে। তো তখন সে এসে মায়েরা যে স্নান করছে দেখছে, তখন একদম যাই, এই সময় দেখতে নেই, যাও, এটা বাজে কাজ, এই যে কুপ্রবৃত্তি, এটা বাজে কাজ। দেখো শ্রীরামকৃষ্ণের কেমন রিয়াকশন দেখো। তিনি বলছেন, তাই নাকি, তাহলে দেখি তো কি বাজে কাজ কেমন করে হয়। তার মধ্যে সব বাজে ভাবি নাই। সে গিয়ে দেখেছে, আবার নালিশ হয়েছে। তখন তার মা বলছে, দেখো ওর মধ্যে তোমার মধ্যে কোনো বাজে নেই, কিন্তু যারা স্নান করছেন তারা লজ্জা পান। তখন বলছে, কই আমার তো কিছু মনে হলো না। তখন বলছে, না, ধরো তুমি ধরো আমাকেই লজ্জা দিচ্ছ, সেটা তুমি চাও যে আমি লজ্জা পাই। তখন গদাধর বুঝলেন যে এর মধ্যে কিছু আছে আমি বুঝছি না, কিন্তু করা উচিত না। তারপর থেকে উনি কোনোদিন ওটা করলেন না। অর্থাৎ কিনা বুঝিয়ে দেওয়ার ব্যাপার আছে। তার মধ্যে কু বলে কিছু ছিল না, আমি কুটা ঢুকিয়ে দিচ্ছিলাম। যেই আমাকে সুন্দর করে বোঝালাম, তখন কিন্তু তার কুটার যে বিশ্রী ব্যাপারটা, সেটা কিন্তু সে বিশ্রী হিসেবে জানলো না, সে একটা মহৎ জিনিস হিসেবে জানলো, যেটা আমি অন্যকে অপমান করব না, এটা সে শুনলো। স্বামীজি জীবন দেখো, স্বামীজিকে বলা হয়েছিল, দেখো ঘরে হুঁকো, স্মোকিং হাবল বাবল থাকতো। তখন জাত ফাত প্রচন্ড বেশি ছিল। সে জাত যখন ছিল, একটা কোনো নিচু জাতের হুঁকো, কোনো ব্রাহ্মণের হুঁকো, কোনটা হয়তো মুসলমানরা এসে খান, কোনটা হয়তো খ্রিস্টানরা এসে খান, তাদের মধ্যে খুব ভেদাভেদ, তারা ওনটা খাবে না, ছোঁয়াছুঁয়ি অনেক রকম। তো এমন ছোঁয়াছুঁয়ি যেটা ও কেউ ছোবে না, কেউ ছুটছে না। কিন্তু স্বামীজিকে স্বামীজির প্রশ্ন জাগলো, আরে সেই হুঁকো, সেই মানুষ তো খাচ্ছে না কেন? বলে জাত যায়, জাতটা চলে যায়। তো স্বামীজি সঙ্গে সঙ্গে করলেন কি, লুকিয়ে লুকিয়ে ছোট্ট নরেন বিলে সে গিয়ে সবকটা হুঁকো টেস্ট করছে। বাবা এসে অবাক, কিরে, বলছে না, দেখছি জাতটা কিভাবে যায়। This purity of question should not be killed by this type of epithets, throwing these epithets, bad, good. প্রথম কথা যে ব্যাড গুড তো আছে, কিন্তু ব্যাড গুডকে আমরা ভিতরে ইনজেক্ট যেন না করে দিই।
আমরা ব্যাড গুড শেখাতে গিয়ে ব্যাড একগাতে শিখিয়ে দিলাম। প্রথম কথা হচ্ছে ভয় দিয়ে, শাসন দিয়ে কখনো ভালো জিনিস তৈরি করা যায়। যে মনটাকে বুদ্ধি ধরে আছে, বুদ্ধিকে যদি শুদ্ধ করা যায় মন এমনি ভালো। তো কুপ্রবৃত্তি কেন হয়? সুপ্রবৃত্তি হয় না বলতে চাইছো, সেটা বুঝতে পারছি না। সুপ্রবৃত্তি তো আমি তরুণদের ক্ষেত্রে অনেক বেশি হয় বলেই শুনেছি। আর কুপ্রবৃত্তি মানে যদি বলি, স্বামী একটা সুন্দর ডেফিনেশন আছে সু আর কু সম্বন্ধে। যেটাই হোক, তোমাকে যদি শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক এবং আধ্যাত্মিক ভাবে যে কোনো জিনিস, খাওয়া, বন্ধু, আলোচনা, সিনেমা, বই, হ্যাঁ, যা খুশি, তার মধ্যে মন্দির মসজিদও থাকতে পারে, যেটা তোমাকে ফিজিক্যালি, মেন্টালি, ইন্টেলেকচুয়ালি, স্পিরিচুয়ালি যেটা তোমাকে উইকেন্ড করবে, দুর্বল করে দেবে। দুর্বল দুর্বল করে দেওয়া জিনিসটা বুঝতে হবে, কিন্তু দুর্বল করে দেবে, সেটাকে বিষের মতো পরিত্যাগ করবে। তার মধ্যে কোনো সত্য নেই, বুঝছেন? এটা কখনো সত্য হতে পারে, সত্য কখনো দুর্বল করে। তাই যেটা আমাকে দুর্বল করে সেটা সত্যের উল্টো, সেটা কু, সেটা বাজে। এমনটা মনে করার দরকার নেই যে সামাজিক নিয়মগুলোই কু আর সুয়ের শেষ কথা, তা নয়। সামাজিক নিয়ম কিছুটা সত্যি, কিছুটা মিথ্যে, কিছুটা ভুল। এক একটা সমাজ দেখো উল্টো পাল্টা বৈপরীত জিনিস চলছে, তার মধ্যে কোনো অসুবিধা নেই। আমাকে যে দৃষ্টিভঙ্গি দেওয়া হচ্ছে ওটাই হচ্ছে সুখের আসল জায়গা। সুতরাং সু এবং কুয়ের যে আমাদের বাচ্চা বলায় শিক্ষা দেওয়া হয়, দেখবে সুন্দর সুন্দর বই আছে, হিতোপদেশ, হুম, তারপরে হচ্ছে আমাদের হিতোপদেশ ছাড়া আরো আরো অনেকগুলি এরকম শিশুকালের অনেকগুলি সকালের বলা ছোট ছোট শ্লোক আছে। এগুলো একটা দুটো শ্লোকই যথেষ্ট মানুষের জীবনে একটা জিনিস ইনস্টল করার জন্য। কথা হচ্ছে এই যে স্বামীজি বললেন সামাজিক, শারীরিক, মানসিক ভাবে খালি জানতে হবে দুর্বল করার ব্যাপারটা আর সবল করার অনুভবটা কেন, সেটা জানতে হবে। যেমন একজন বাচ্চা হয়তো প্রশ্ন করছে, এটা কেন সেটা কেন, কোনো বড় লোক হয়তো হ্যাঁ খালি প্রশ্ন করে, অবাধ্য, সে সংকুচিত হয়ে দুর্বল হয়ে গেল, সে অত কিছু জানে না। তাকে আমি ক্ষুণ্ণ, তার কিন্তু আমি সত্যি সত্যি কুপ্রবৃত্তি দিয়ে দিলাম। আর তাকে যদি বলছেন বাহ খুব সুন্দর প্রশ্ন করেছে তো, আচ্ছা এটা এরকম কিন্তু প্রশ্ন না, তো প্রশ্ন এরকম হয় না, এরকম করে করতে হয়। এরকম করে যখন বুঝাতে শুরু করলাম দেখা যাবে সে অসাধারণ প্রশ্ন করছে। অর্থাৎ ম্যান বিল্ডিং, হিউম্যান এবিলিটিকে তৈরি করার মধ্যে কতগুলো অন্য জিনিস আছে। এটা যে শিক্ষা যারা দেবেন তাদের কথা বলছি। প্রথা, কু এবং সু, সামাজিক প্রথা, কু এবং সু, এর মধ্যে কোনো সনাতন বিশেষ কিছু জিনিস নেই। যেমন একটা প্রহেলিকা অনেক জায়গায় ইউজ হয়, খুন করা ভালো না বাজে, স্বামীজি ইউজ করছেন, খুব চিন্তা করার জিনিস। তুমি যদি তোমার দেশে কাউকে খুন করো, তোমাকে জেলে পাঠাবে। তুমি যদি বর্ডারে তোমার শত্রুকে খুন করো, তোমার মাথায় মুকুট পড়াবে। তাহলে খুনটা ভালো না মন্দ, বোঝা যাচ্ছে না? তাহলে খুন দিয়ে বলা যাবে না সেটা ভালো না মন্দ, তার অ্যাটিচিউড দিয়ে বলতে হবে। সুতরাং কুপ্রবৃত্তি হচ্ছে যার মধ্যে অ্যাটিচিউড বাজি, আমি মিষ্টি করে কথা বলছি কিন্তু ওকে আঘাত করার জন্য বলছি, সেটা কুপ্রবৃত্তি। সেটা আদালতে প্রমাণ করা যাবে না যে বাজি হয়েছে, বলে তো সুন্দর সুন্দর কথা বলছি। সুতরাং প্রবৃত্তি থেকে আসছে, প্রবৃত্তি হচ্ছে বৃত্তি থেকে এসছে। বৃত্তি হচ্ছে মনের বৃত্তি। কার বৃত্তি? মনের। এবং সেটা হচ্ছে টেন্ডেন্সি, আমরা যেটা ইংলিশে বলি টেন্ডেন্সি, এটা নয়। প্রবৃত্তি শুধু টেন্ডেন্সি নয়, প্রবৃত্তি হচ্ছে প্রকাশিত হচ্ছে যে বৃত্তিটা, সেটা হচ্ছে প্রবৃত্তি। আর টেন্ডেন্সি হচ্ছে সংস্কার, ভিতরের যে পুঞ্জীভূত আমার অনেক দিনে যে আমি যেটা স্বভাবটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সেটা হচ্ছে সংস্কার, টেন্ডেন্সিস। এখন স্বামীজি বলছেন দুটো, প্রথমটা বললাম যে তোমাকে দুর্বল করে, সেগুলো ছেড়ে দেয় বিষের মতো, রিজেক্ট দেম অ্যাজ পয়জন, দেয়ার ইজ নো লাইট ইন ইট, ইট ক্যানট বি ট্রু। এটা হচ্ছে আমরা বলি টেস্ট অফ ট্রুথ।
আরেক জায়গায় বলতেন দুটো জিনিস আছে, ভালো আর মন্দের দুটো সিঙ্গল ক্রাইটেরিয়া আছে স্বামীজির মতে, এবং এটা বহু জায়গায়ও আছে। স্বামীজি এটা কোট করতেন, পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। আমি যখন অন্যের উপকার করছি, সে শারীরিকভাবে, মানসিকভাবে, বৌদ্ধিকভাবে অন্যের ভালো করার চেষ্টা করছি, করতে পারছি কিনা অন্য কথা, এই যে আমার টেন্ডেন্সি যদি সৎ থাকে সেটা সব ভালো। আরেকটা, যদি আমি অন্যকে পীড়া দেওয়ার চেষ্টা করছি, আমাকে বুঝতে হবে আমি ওকে পীড়া দিচ্ছি। অনেক সময় আমরা নিজেরাই বুঝি না, এত আমরা ডিলিউট করে রেখেছি নিজেকে। পীড়া দিচ্ছি তাকে শারীরিকভাবে, তাকে বাচনিক শব্দ দিয়ে, মন দিয়ে, আচার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, সেগুলো কিন্তু সব সব বাজে। যেমন আমি অনেক সময় অনেকে সত্যি কথা বলে, আমি সত্যি কথা বলি কেন না, সত্যি কথা বললে ওই লোকটাকে মার খাওয়ানো যাবে। ওকে লোকটা পেটাতে এসছে, আমি ওকে খুব রেগে আছি, ওকে আজকে মার খাওয়ানো হবে, আমি তখন বিশাল সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেলাম। আমি সত্য ছাড়া মিথ্যে বলি না, সত্যিই বলছো। কিন্তু সত্য যদি হিংসার উপর প্রতিষ্ঠিত হয় সেটা সত্য নয়। তুমি যখন অষ্টাঙ্গ মার্গে যাবে, আমাদের দেখবে প্রথমে অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অস্তেয়, এই ক্রমে দেওয়া আছে। এত এত অসাধারণ বই। প্রথমে অহিংসা, যার মধ্যে অন্যের মধ্যে হিংসা করার বৃত্তি আছে, তা যদি সত্য, প্রথমে ওইটা অনুশীলন করতে হবে, তারপরে সত্য। এই সত্য যদি হিংসার জন্য ব্যবহৃত হয় সেটা সত্য নয়। অহিংসায় স্থিত হয়ে ব্যবহৃত সত্যই সত্য। সুতরাং there are a lot of inner shades, আমরা নিজেদের জানি না বলে একটা ব্যাখ্যা করে দিই, তো সত্যবাদী হয়ে যায়। ঠিক সেরকম আমাদের অন্যের উপকার। আবার ধরো একজন ছোট বাচ্চাকে কেউ খুন করতে আসছে, সে ভাবে তোমার কাছে লুকিয়ে পড়লো, আমাকে খুন করতে বাঁচান। তখন থেকে আমি লুকিয়ে দিলাম, এসে বললো আপনি দেখেছেন ওকে আমরা খুন করছি? আমি কি বলবো হ্যাঁ দেখেছি? আমি বলবো না দেখিনি, মিথ্যা বলবো। তাহলে মিথ্যা বলা পাপ? তাহলে কি পাপ হলো? না। হলো কিনা যদি আমি নাও জানি, তখন আমি কি বলবো? পাপ হলে হবে, কিন্তু আমি এটা ঠিক মনে করেছি, কারণ এটাতে আমার ওকে ভালো করা হলো, ওকে বাঁচানো। তো এই অ্যাটিচিউড হচ্ছে কু আর সু এর নিয়ামক। কিন্তু অ্যাটিচিউড কে শুদ্ধ করতে হলে আমাকে আগে কিছু জিনিস জানতে হবে। এই যে আমি এক্ষুনি বললাম, সত্য যদি হিংসার উপর প্রতিষ্ঠিত হয় সেটা সত্য না। এরকম বিভিন্ন রকম আছে। তো কুপ্রবৃত্তি হওয়ার কারণ, যেটা বেশিরভাগ জায়গায় বলা হয় যে এটা একটা, এক কথায় বলতে গেলে, দিস ইজ আ ট্রিক অফ দ্য ক্রিয়েশন। আমাদের ইন্দ্রিয় তৈরি করে, আমাদের এটা উপনিষদে আছে, পরাঞ্চি খানি ব্যত্রিরাত স্বয়ম্ভু তসমাৎ পরাং পশ্যতি নান্তরাত্মনি পশ্চিতি ধীরাহ প্রত্যগাত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষুঃ। তো বলা হচ্ছে সৃষ্টিকর্তা যেন হিংসে করে, যেন ইচ্ছে করে, একটু খুনসুটি করে আমাদের সব ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী করে, যেমন ভিতরটা দেখতে পাই না, তাই না? এত দুঃখ পাই। যে ভিতরটা দেখতে পাবো এর মধ্যে কোনো বুদ্ধিমান লোক কশ্চিৎ ধীরাহা, এরা ধী সম্পন্ন। শুধু বুদ্ধি দিয়ে হবে না, ধী বলে একটা ব্যাপার আছে। বুদ্ধি, ধী, মেধা, 3 রকম ইন্টেলিজেন্স। তো ধী সম্পন্ন তিনি কিন্তু, ওরা ভিতরে আবৃত্ত চক্ষু, মানে চোখ, নাক, মুখ, কানে সব প্রত্যাহৃত হল, সেখান থেকে মনটাকে তুলে নিলেন। তখন তারা নিজেকে বুঝতে পারেন আর নিজেকে প্রত্যেক আত্মান ভবিষ্যৎ, তার ভিতরে যে প্রত্যেক আত্মন আছে সেটা, প্রত্যেক আত্মন মানে বড় বড় কথা নয়, আমার নিজের রিয়েল দ্য কিং ইমর্টাল মি ইজ দেয়ার। তার মৃত্যু হচ্ছে না, সে এখন আমি তাকে নিয়ে বেড়াচ্ছি, তার আলো সবসময় আছে, বোধ করতে পারছি না। দ্যাট মাচ বিউটিফুল থিং। তো সেইটা হচ্ছে আমাদের কু প্রবৃত্তির কারণ। কারণ প্রবৃত্তি হচ্ছে, সেটা কু কেন হচ্ছে? when it is harming others, that is কু। এমনি কু বলে কিছু নেই, সু বলে কিছু নেই, প্রবৃত্তি, দ্যাটস অল। কিন্তু কু তখন হবে যখন ইট হার্টস আদার্স। দেখা যাচ্ছে যে কোনো সেন্সুয়াল এনজয়মেন্ট করতে গেলে আমি অন্যকে ডিপ্রাইভ করছি, সেলফিশ হচ্ছি, এবং দ্যাট ইটসেলফ ইজ আ বিগ ইনজুরি টু আদার্স। আমরা ইনজুরি করে যাচ্ছি কনস্ট্যান্টলি। সো দেয়ার ইজ সাম ফান্ডামেন্টাল প্রবলেম। এই জন্য
আমাদের এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে কু সু স্থান কাল পাত্র ভেদে হয়, কিন্তু তার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে স্বার্থপরতাই হচ্ছে কু, স্বার্থকতাই হচ্ছে সু। অন্যের যে কোনো ভাবে উপকার করা হলো সু, অন্যকে ইনজুরি করা, অন্যকে পীড়া দেওয়া হচ্ছে কু। এটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটার উপর দাঁড়িয়ে আছে। দেন এনিথিং ইউ ক্যান এক্সপ্লেন অন দ্যাট পার্ট। তারপরে বলো। আমরা তো স্বামীজির অসাধারণ একাগ্রতা শক্তির কথা পড়েছি। এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে? বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলে কি একাগ্রতা হবে না? বৈজ্ঞানিক ব্যাখ্যার উপর আমরা তো জোর দিচ্ছি কেন? ব্যাখ্যা আছে, অসাধারণ ব্যাখ্যা আছে, এবং সেগুলো তোমাদের মজার কথা বলবো। কিন্তু একটা জিনিস, প্রথম কথা, একাগ্রতা হচ্ছে সবকিছুর মূল। একাগ্রতার মূল কি? একাগ্রতার মূল হচ্ছে উৎসাহ এবং জিনিসটা সম্বন্ধে ভালোবাসা। এটা হচ্ছে একাগ্রতার মূল। তুমি চুপ করে দেখছো, সকালে বসে আছো, আমি একটা খুব কমন জিনিস বলি, হ্যাঁ বই পড়ছো, একদম ভালো লাগছে না, শুধু একটা মশা কামড়াচ্ছে, কি বিরক্তি লাগছে, মশা কামড়াচ্ছে, খিদে পেয়ে গেছে, ভালো লাগছে না, রাত, বাপরে বাপ, অল সর্টস অফ প্রবলেম হ্যাঙ্গিং অ্যারাউন্ড। তুমি হ্যারি পটার দেখতে ভালোবাসো, হঠাৎ করে হ্যারি পটারটা খুলে দিলাম স্ক্রিনে, তুমি সোজা হ্যারি পটারটা সারা ধরে দেখছো, কত মশা কামড়াচ্ছে, কত খিদে পাচ্ছে, তোমার কোনো বোধ নেই। তোমার মনঃসংযোগ ইমিডিয়েটলি হয়ে গেছে। এবং যখন হলো, প্রথম বলছি খেতে যাবি না, না না পরে হবে, খাওয়া টাওয়া চলে গেছে। So I can give up everything if there is no concentration. Everything small appears to be great problem. Whole world is full of misery. এরকম মনে হয়। তো এই হচ্ছে মনোসংযোগ হওয়ার প্রমাণটা হলো যে প্রত্যেক মনোসংযোগ হতে পারে। কিন্তু এখানেও সেই একই প্রবলেম, সে হচ্ছে পরোক্ষভাবে বাধ্য হয়ে মনোসংযোগ হলো। সে হ্যারি পটার ভালোবাসে বলে, সে নিজে মনোসংযোগ করতে পারলে ওই বইটার উপর সে মনোসংযোগ করতে পারতো, কিন্তু সে বোধ, সে ক্ষমতা তার হয়নি, সে নিজে ইচ্ছা করে মনোসংযোগ করতে পারে না। সুতরাং করে কি, সে তাকে আকর্ষণ করতে হয়, সেই গাজর দেখানো, গাধাকে গাজর দেখানোর মতো, তখন সে গাধারা ছুটছে। তো কিন্তু একটা জিনিস ফান্ডামেন্টাল, সে হ্যারি পটার ভালোবাসে বলে মনোসংযোগ করতে পেরেছে। এবার যদি একটা জিনিসকে ভালোবাসতে পারি, তাহলে মনোসংযোগ এমনি হবে। এইভাবে ঢুকে গেল জিনিসটা। তো মনোসংযোগ হচ্ছে ফান্ডামেন্টাল। দেখবে যেখানে মনোসংযোগ হচ্ছে মানে অন্য জায়গা থেকে মনের বিয়োগ হচ্ছে। when you concentrate we automatically deconcentrate from other things. সেটা একটা তাত্ত্বিক আলোচনা, কিন্তু ওইভাবে মনোসংযোগ আমরা করি না। কিন্তু ওইভাবে সচেতন মনোসংযোগ তৈরি করতে গেলে ওই সব জিনিস জানতে হবে। আমি বসে আছি, একটা প্রচন্ড জোরে গান চলছে, আমার ভালো লাগার গান চলছে, কিন্তু পড়তে হবে, আমি কিছু শুনবো না। সেইটা মনের শক্তি দিয়ে মনকে বোঝানো যায়। কি শক্তি সেটা? সেটার নাম ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। স্বামীজির শিক্ষা সম্বন্ধে যে ডেফিনেশন আছে, পৃথিবীর কেউ ওই ডেফিনেশনটা দিতে সক্ষম হননি। এত গভীরে, ফান্ডামেন্টাল মোস্ট। বলছেন, আমি তাকে শিক্ষা বলি যাতে কিনা ইচ্ছা শক্তিকে নিজের নিয়ন্ত্রণ অধীনে করা যায়। এই যে ইচ্ছা শক্তিকে নিজের নিয়ন্ত্রণ, এটা কিন্তু কোনো শিক্ষাবিদ বলতে পারেনি, একজনও না। দেখা যাচ্ছে উই ফেল দেয়ার অলওয়েজ। ইচ্ছা শক্তির কোনো জোর নেই। বড় বড় বিজ্ঞানী, বড় বড় লোক, বড় বড় পদস্থ সব বড় লোক মুক্ত, তারা আমাদের কাছে আসেন, সব তারা বুঝছেন। আরে বুঝেছেন, হ্যাঁ ওটা তাহলে করছেন না কেন? বুঝি মহারাজ, কিন্তু করতে পারি না। মানে ওইটুকু ইচ্ছা করার শক্তি তার নাই। বিপুল শিক্ষায় পদবিতে ভূষিত হওয়া সত্ত্বেও ইচ্ছা শক্তি ডেভেলপ করতে পারে। স্বামীজি বলেন, ইচ্ছা শক্তি ডেভেলপ করাটাই শিক্ষা, অন্যগুলো শিক্ষা নয়। এত ফান্ডামেন্টাল একটা জিনিস। তো ইচ্ছা শক্তি দিয়েই জিনিসটাকে ভালোবাসা যায়, এবং তার ফল হিসেবে কনসেন্ট্রেশন এমনি হয়। এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে সেলিবেসি। সেলিবেসি মানে মনের, শরীরের শক্তির অপচয় না করা, দ্যাটস অল। তুমি ধরো, হ্যাঁ খেতে ভালোবাসো, সারাদিন ধরে বিভিন্ন রকম খাবার ইউটিউব দেখে যাচ্ছ, তুমি কিন্তু নিজের শক্তির অপচয় করছো। আমাদের যে কোনো শক্তির অপচয়, আমরা যেটা ব্রহ্মচর্য বলি,
সেটা হচ্ছে আমাদের যৌন শক্তির অপচয়। অপচয় করলে হবে না। তাহলে কি হবে? ঠিক ততখানি তোমার শক্তি কমে যাবে, কম পড়বে। সেই শক্তি, সেই স্মৃতি, সেই প্রাণের উচ্ছ্বাস, সেই উৎসাহ সবই কমে যাবে ততখানি। বলতে পারি না, মনে রাখতে পারি না, সারাক্ষণ ভুলছে। দ্যার ইজ সিভিয়ার প্রবলেম, প্রিভেন্টেবল প্রবলেম। সেটা হচ্ছে ওটাকে না করলেই হলো। ব্রহ্মচর্য ইজ ভেরি ভাইটাল ফর তরুণ সবার জন্য, সেটা আজকের জন্য নয়, চিরকালের 1 নম্বর নিয়ম। তখন ব্রহ্মচর্য সম্বন্ধে অনেক রকম উদ্ভট সব কনসেপ্ট আছে, সেগুলো অন্য একটা ডিসকাশন যেটা করা যাবে। তো আমাদের মনঃসংযোগের জন্য যে মনের ইচ্ছা শক্তি সহকারে যে মনটা দেব, কনসেন্ট্রেশন করব, সেটা একটা অন্য বস্তু। স্বামীজি বলতেন এই কনসেন্ট্রেশন শক্তি তো বড় লাগেই বটে, একটা অতিমানবিক কনসেন্ট্রেশন সম্ভব। সেটা আমরা জানি, স্বামীজি জীবনের ঘটনা জানি। স্বামীজি এক জায়গায় আছেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তোমরা কেউ দেখেছো কিনা জানি না, এখন তো পিডিএফ পড়ে, যখন গ্রস ভলিউম বইতে থাকতো, এরকম মোটা মোটা বইয়ের ভলিউম হতো, অনেকগুলো ভলিউম থাকতো, ছোট ছোট ইংরেজিতে লেখা থাকতো, প্রচুর ইনফরমেশন, গাদা। তো স্বামীজি এরকম করে পড়ছেন, একটা করে পাতা উল্টে যাচ্ছেন, পরে বই ফেরত দিলেন। লাইব্রেরিয়ান ভাবলো তুমি আর কি মারছো, বড় বড় লিয়ে 2 মাস ধরে পড়ে কোনো রকম কিছু মনে রাখতে পারে না, আর তুমি এটা পড়ে ফেললে, তুমি এটা বড় বড় বই নিয়ে খেলা করছো। কারণ তখন বইও খুব সুলভ ছিল না, হয়তো কয়েকটা ভার্সন ছিল, ছিঁড়ে যাবে পাতা, কোনো বাচ্চা খেলবে, এটা ভালো না। স্বামীজি বললেন না না, আমি পড়েছি। পড়েছো? আপনি ধরুন যেখান থেকে ইচ্ছা। অত বই, মোটা বই থেকে উনি ধরছেন, পাতার যেটা লেখা আছে ভাষা শুদ্ধ উল্লেখ করে দিচ্ছেন স্বামী। এটা তুমি যাই নাম দাও, ফটোগ্রাফিক মেমোরি, অমুক নাম দিয়ে কিছু আসে যায় না। দিস ইজ ফেনোমেনন। স্বামীজিকে বলেন স্বামীজি এটা তো দৈব ব্যাপার, কারণ নেই। বলেন না না, যে যে 12 বছর ব্রহ্মচর্য করবেন তারই হবে। স্বামীজি বললেন। স্বামীজির গুরু ভাই তারাও আশ্চর্য, যে ভাবাই যাচ্ছে না। কদিন আগে দেখো হাউ ইট ইজ অ্যাবসলিউটলি পসিবল। কদিন আগে মেবি সাম 30-40 ইয়ার্স ব্যাক একজন ভদ্রলোককে পাওয়া গেল, ওটা একটু কম, 20 বছর এরকম হবে। এদেরকে আমরা মেডিকেলি বলি সাভান্টস বলি। সাভান্ট মানে হচ্ছে অ্যাক্সিডেন্টাল জিনিয়াস। হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্রেন সার্জারি হয়েছে, একটা ব্রেন ভালো ছিল, টিউমার ছিল, বাদ দিতে হয়েছে, নার্ভের অনেক লক্ষ লক্ষ নার্ভ ছিঁড়ে কেটে বাদ দিতে হয়েছে। তখন ব্রেনের মধ্যে বিভিন্ন রকম উল্টোপাল্টা সার্কিট তৈরি হয়, যেগুলো যোগাযোগ হওয়ার কথা নয়, তারা যুক্ত হয়ে পড়ে। মানে যারা যোগাযোগ সাধারণত হয় না, তারা যুক্ত হয়ে পড়ে। এরকম একজন সার্ভান্ট পাওয়া গেল, যেটা অ্যাক্সিডেন্টাল জিনিয়াস। তার এত বড় একটা ব্রেন ছিল, ব্রেনে বড় রোগ ছিল, কেটে বাদ দিতে হলো, তাদের প্রাণী বেঁচে গেল। কিন্তু ওই ব্রেন ট্রেন কাটার পরে নার্ভের এমন জোড়াজুড়ি হলো, তার এই ক্ষমতাটা ডেভেলপ। সে স্বামীজির মতো একদম এক্স্যাক্টলি সারাদিন ধরে বই উল্টায় এবং হুবহু মনে রাখতে পারে। সে কি করে করে সে জানে, সে অ্যাক্সিডেন্টাল। কিন্তু ব্রেনের ক্যাপাসিটি প্রমাণ করে দিল যে দো বাই অ্যাক্সিডেন্ট, বাট দিস ইজ পসিবল বাই দ্য ব্রেন টু ফাংশন লাইক দ্যাট। স্বামীজির কাছে আমরা অলৌকিক অমুক তমুক বলতাম, স্বামীজি স্বীকার করতেন, বলে না না, ইটস এ হিউম্যান ব্রেন ক্যাপাসিটি। ঠিক সেরকম আমরা যদি ইচ্ছা, স্বামীজি বলছেন ইচ্ছা শক্তি সহকারে ওই ক্ষমতাটা আনা সম্ভব। এরকম করে আমরা, ব্রেনটা হচ্ছে একটা টুল, কিন্তু শক্তিটা মনের। সেই ইচ্ছা করছে বলে হচ্ছে, সেই ইচ্ছা করছে না বলে ব্রেনটা থাকলেও হচ্ছে না। ব্রেনটা থাকলেই হবে না। Who will guide to develop? The willpower will, and that willpower is to be focused. Focusing কে বলে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনে স্বামীজি বলছেন কোনো সীমা নেই, অসীম ক্ষমতা সম্পন্ন। উদাহরণ আমরা যাই দিই না কেন, আমাদের মনকে নিয়ে চিন্তা করতে হবে। যেমন সূর্যের ফোকাস, আতস কাছে ধরলে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু থাকলে কিছুই হচ্ছে না। এখন তো আমি দেখছিলাম কদিন আগে, বড় একটা পেপারের মতো আতস কাচ সব ফাইবার গ্লাসের করেছে, তারা অনেকটা এরিয়া নিচ্ছে সানের, হয়তো 4 স্কোয়ার ফিট কি 10 স্কোয়ার ফিট নিচ্ছে, 10 বাই 10 ফুট। তারা পাথর গলে যাচ্ছে, হু হু সংখ্যা দেয়। তাহলে সূর্যের রশ্মি যে পাথর গলে আমরা বুঝতে পারতাম না, কিন্তু এখন দেখতে পাচ্ছি। ঠিক সেরকম মনের যদি বিক্ষিপ্ত সূর্যরশ্মির মতো বিক্ষিপ্ত চিন্তা সকলকে একটি চিন্তায় কনভার্ট করা যায়,
তাহলে সে কিন্তু অসাধারণ অসাধ্য সাধন করবে। তার প্রাইমারি কন্ডিশন হচ্ছে কিছু রেগুলেটেড লাইফ। তার মধ্যে খাবার আছে, নট ভেরি মাচ, নট টু মেডেল মাচ উইথ দ্য খাবার, ডাল ভাত খেয়েই হয়, রেগুলার খেতে হবে, রেগুলার লাইফ। তার মধ্যে ঘুমের সময় ওঠার সময় খুব ইম্পর্টেন্ট। যখন ইচ্ছে ঘুমালাম, উই ব্রেক দ্য হোল ফিজিওলজি। তার একটা আলাদা চ্যাপ্টার আছে, সার্কাডিয়ান রিদম, আবার বায়োলজিক্যাল ক্লক, ফিজিওলজিক্যাল ক্লক, এসব আছে। আরেকটা হচ্ছে রেগুলেটেড এথিক্যাল লাইফ, অন্যের সঙ্গে কিভাবে ব্যবহার করছে। সারাদিন ঝগড়া করে, তার মন কখনো ফোকাসড হবে না। সারাদিন যৌন চিন্তাই করছে, ফোকাসড হবে না। সারাদিন লোভ করছে, লাড্ডু খাবো, ঘড়ি কিনবো, গাড়ি কিনবো, ভাবছে বিরাট একটা কিছু করে ফেললাম, তার কখনো মন ফোকাসড হবে না। সুতরাং মন ফোকাস হতে গেলে একটু হিজিবিজি বাদ দিতে হবে, এথিক্যাল কন্ট্রোল অফ লাইফ। তারপর হচ্ছে প্রাণিক কন্ট্রোল, এক্সারসাইজ করা। আমরা করতাম বাচ্চা বয়সে, কত যোগাসন যা আছে আমাদের, ইন্ডিয়ান যোগাসন, যে কোনো রোগ ভোগকে শরীর রাখতে পারে। আমরা কোনোদিন করলো না কেউ। সেই মাসেল কোয়া কোয়া মাসেল হবে, খালি এমনি এমনি তুলছে, একটা ছবি দিয়ে দিল, বিরাট হিম্যান হয়ে গেছে। তার 2 বছর পর এক গাদা রোগ নিয়ে আমাদের কাছে আসে, কোলেস্ট্রল বেড়ে গেছে, সুগার, আর্থ্রাইটিস, সব। বাচ্চা ছেলে কি করছে চাইছে কোনো বোঝে না, অন্ধভাবে নকল করে যাচ্ছে। সো দ্যাট ইজ ব্যাড। রেগুলেটেড বডি এক্সারসাইজ হচ্ছে আমাদের সুন্দর আছে, প্রাণায়াম কি যোগাসন, অফকোর্স বিল্ড আপ করতে হবে, ডন বৈঠক করতে হবে, কিন্তু দেয়ার ইজ এ লিমিট, দেয়ার ইজ এ বিউটিফুল লিমিট, which if you go beyond that, that will be a curse, সেটা অভিশাপের মতো ফিরে আসবে। এবং সেই সুস্থ শরীরের একটা অসাধারণ আমাদের করা আছে, সেটা করলে সুস্থ শরীর হলো, সুস্থ নিয়ম হলো, সুস্থ এথিক্যাল লাইফ হলো, সুস্থ অভ্যাস তৈরি হলো। এইটা যদি সামান্য সামান্য, খুব বড় জিনিস না, করা যায়, সঙ্গে সঙ্গে দেখা যাবে তার মনের মধ্যে ভালো গুণগুলো হুড় করে বেরোচ্ছে, এত সদ্গুণ, এত সৎ প্রতিভা বেরোতে শুরু করবে। তার জন্য ভালো গাইডেন্স দরকার, এবং এই গাইডেন্সও ভারতের কোনো অভাব নেই, এত এত মহাপুরুষ আছে। উই হ্যাভ সিন, এই যে স্বামী বিবেকানন্দের কথা বলছি, এত প্র্যাকটিকেবল এবং এত ওষুধের মতো অব্যর্থ স্বামীজির এক একটা কথা, যে যে একটুখানি মানবে তারই হিল্লে হয়ে যাবে, একটুখানি মানলে হবে, কিন্তু মানতে হবে। স্বামীজি ফটো তুলিয়ে পদযাত্রা করলাম, মালা দুলালাম, ধোনা অমুক তমুক বিবেকানন্দ, ওটা খুব একটা বড় জিনিস, ওগুলো একটা পোশাকি ঢঙে পরিণত হচ্ছে। স্বামীজির কথা অনুসরণ করতে হবে, জীবনে পালন করতে হবে। তোমাকে বলবে তুই কি স্বামীজি হয়ে গেলি নাকি, তোমাকে ব্যঙ্গ করবে, মুখ করবে, তমুক করবে, তোমাকে পালন করতে, পালন করলে দেখবে তোমাকেই একদিন লোকে অনুসরণ করছে, বলে কি করে তুই করলি। সো উই হ্যাভ টু, স্বামীজি বলছেন বিইং এন্ড বিকামিং ইজ এভরিথিং। শুনে পরপর করে কোনো লাভ নেই, কিন্তু না শুনলে বুঝতেও পারবো, তো শোনাটারও জরুরি আছে। সো উইল গো ব্যাক টু দিস পিপল, স্বামীজির মতো যারা অব্যর্থ, তার মধ্যে কোনো মিথ্যা বলে কোনো ব্যাপার নেই, একটুখানি করলে ভালো হবে, বাজে সাইড এফেক্ট বলে কোনো ব্যাপার নেই, সেরকম জিনিস হয়। সো তখন আমরা মনের কনসেন্ট্রেশনকে বাড়াতে পারবো, কিন্তু দুম করে করার দরকার নেই, ধীরে ধীরে করবে, এবং করলে দেখবেন বাড়বে, বাড়বেই, অন্য কোনো উপায় নেই। এবং এত স্মুথ যে মনেই হবে না কোনো একটা বিরাট কিছু একটা অঘটন ঘটছে, তোমার মনে হবে যে এটা তো আমার মধ্যে ছিলই, হোয়াটস নিউ, আই কুড হ্যাভ ডান ইট। সবাই বলে পরীক্ষার যখন পড়ে, তারা বলে যে এই যে আজকে পড়ছি এত সোজা সাবজেক্ট, আমি সারা বছর ধরে ভাবলাম কিনা কি ত্রিং ব্রিং ব্যাপার, ইটস সো সিম্পল। সো আমি যদি সারা বছর পড়তাম তাহলে আমি ফার্স্ট হতাম। বেশিরভাগ ছাত্রী এরকম ভাবে। তো তোমাকে বারণটা করেছিল কে? অর্থাৎ তার মধ্যে মনোযোগ করার, সেই বললাম ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা থাকলেও সে ব্যবহার করতে পারেনি, সে ব্যবহার করতে জানেনি। কিন্তু ব্যবহার করতে জানে, লাস্টে এসে হলো কেন, বাধ্য হয়ে ব্যবহার করে, লাঠির ভয়ে। কিন্তু নিজের থেকে সে করতে পারছে না, দ্যাট ইজ দ্য ফেইলিয়ার। আমাদের মেইন জিনিস হচ্ছে নিজের থেকে ব্যবহার করা জানতে হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটি, সেটা হচ্ছে মনে। তরুণ বয়স হচ্ছে এজ অফ ট্রিমেন্ডাস পাওয়ার। সে বুদ্ধি, যুক্তি, বোধ, রুচি, শিল্প, বিজ্ঞান সবেতে প্রচন্ড শক্তি সে ব্যয় করতে পারে। এর মধ্যে ফান্ডামেন্টাল জিনিস যেটা, সেটা হচ্ছে লজিক্যাল মাইন্ড।
লজিক্যাল, লজিক কিন্তু কথার পিঠে কথাকে লজিক বলে না, লজিক একটা অন্য জিনিস, যেটাকে বলে কার্যকারণ সম্পর্ক খুঁজে বার করা। এই চিন্তা শক্তি যার মধ্যে ডেভেলপ করেনি, সে কিন্তু না ফোকাস করতে পারবে, না ডেভেলপ করতে পারবে, না কন্ট্রোল করতে পারবে, কিছু করতে পারবে। সুতরাং এইটা কিন্তু এই বয়সে ডেভেলপ করে, এবং এই বয়সে ডিস্ট্রাকশনও বেশি। ডাজন্ট ম্যাটার, সবাইকে এই বয়সের মধ্যে দিয়ে যেতে হয়, এবং এই বয়সে যে খাটবে, একটু খাটবে, একটু ভালো হওয়ার চেষ্টা করবে, সে কিন্তু পরবর্তীকালে খুব ভালো। এবং আমরা স্বামী যেটা বলতেন, অন্যকে হেল্প করলে, যেটা সর্বত্র শিক্ষা দেয়, যে না ওকে যেন আর টিফিন দেবে না, ওকে যেন না জানতে পারে, আমি যেটা যেন অন্যকে বলবো না, এই যে প্রচন্ড স্বার্থপরতা ঘরে ঘরে শিক্ষা দেওয়া হয়, সবচেয়ে বড় ডেভিল হচ্ছে এটা। তুমি যেটা জানো অন্যকে বলো না, ভালো জিনিসটা দাও না, যেটা শিখেছো অন্যকে যে শেখেনি তাকে পড়েই দাও না। যে একটু মনে করে গেল আমার সব সম্পত্তি হয়ে গেল, নম্বর পেয়ে যাবে আমার থেকে বেশি, কি বাজে নিয়ম। হোল সিস্টেম অফ এডুকেশন ইজ, স্বামীজি বলতেন, কেরানি আর দাস তৈরি সিস্টেম। এভাবে এডুকেশন হয় না। বলতে পারলেই আমি কমে গেলাম, ও বেড়ে গেল, নম্বর পেয়ে গেল, ফ্লুক। যদিও সেই চলছে, ব্যাড সিস্টেম, ভেরি 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 স্যাড। কিন্তু দেবে, অন্যকে সাহায্য করবে, যে অন্যকে সাহায্য করতে করতে ভিতরের একটা অদ্ভুত ঘটনা ঘটে। নম্বর হয়তো বেশি পেয়ে যেতে মনে হচ্ছে, তুমিও কম পাবে না, কিন্তু ভিতরে একটা প্রচন্ড বড় আন্দোলন হবে, সেটা হচ্ছে ভালোত্বের আন্দোলন। দ্য এক্সপ্লোশন অফ গুডনেস, দ্য এক্সপ্লোশন অফ ট্যালেন্টস, ওইভাবে হবে, লুকিয়ে রেখে হবে। দিস ইজ এ সিক্রেট, এটা ফাট করে বললে বোঝা যাবে, কিন্তু প্রমাণ, জগতে যত ভালো লোক আছে যারা রিয়েল গুড পিপল, তারা ওটাই করছে, এবং দ্য হোল ওয়ার্ল্ড ওয়ার্শিপ দেম হু হ্যাজ গিভেন। তাদেরকেই মনে রাখে, তাদেরকেই ভালোবাসে, বুঝুক না বুঝুক, অন্যদের কিন্তু ভালোবাসে। সো ইট ইজ অলওয়েজ দ্য হিউম্যান স্টোরি ডেভেলপমেন্ট। মানুষ বুঝতে পারে এটাই ভালো। বলো। মহারাজ, আমরা আরো কিছুক্ষণ কি আলোচনা চালিয়ে যেতে পারি? যেহেতু 10:30 বেজে গেছে। চালাতে পারো, আমার কোনো অসুবিধা হচ্ছে না খুব একটা, কিন্তু আচ্ছা। উম, উম, বলতে পারো, কোনো অসুবিধা নেই। Yes. আচ্ছা মহারাজ, গীতার সাংখ্যযোগে শ্রী ভগবান বলছেন, ধ্যায়াতো বিশ্যান পুংস সংস্তেজ উপজায়তে। ভালো করে পড়ো, ওটা কিভাবে পড়ছো, ঠিক করে পড়তো, পড়তে হবে না। হ্যাঁ, ধ্যায়তে বিষয়ান पुंसं संगस्तेषु उपजायते, संगात् संजायते कामः, कामात् क्रोधो बीजायते, क्रोधात् भवति सम्मोहः, सम्मोहात् स्मृतिभ्रमः, स्मृतिभ्रंशात् बुद्धिनाशो, बुद्धिनाशात् प्रणश्यति। ये একটা সিকোয়েন্স আছে, এটা সাইকোলজিক্যাল সিকোয়েন্স, ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং সিকোয়েন্স। কি করে আমাদের সমস্যা হয়, এটা অত সোজা নয়। This is the sequence of the entire delusion of the creation. ক্রিয়েশন আমাকে ডিলিউট করে রেখেছে, কিভাবে ডিলিউট করে রেখেছে, এবং আমরা কি করে ইন্ডিভিজুয়ালি ডিলিউটেড হচ্ছি, নিজের কাছে নিজে ডিলিউটেড হচ্ছি, এবং হাউ টু কাম আউট অফ ইট। এই সিকোয়েন্স, দিস ইজ এ সাইকো ফিজিওলজিক্যাল সিকোয়েন্স অফ আস, যে ধ্যায়তে বিষয়াম পুংসাম। কিরকম মজা দেখো, খুব সোজা করে বলি, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ দেখলেন দোকান টোকান দেখতে দেখতে যাচ্ছ, হঠাৎ দেখলে একটা দোকানে ছোট্ট একটা নীল রঙের কি, তুমি একটু ভালো করে দেখিয়ে দেখলে একটা নীল রঙের সুন্দর ঘড়ি। তুমি আগে ওটা ভাবোনি খুব একটা, তো নীল রঙের ঘড়িটা যদি দেখছো, আচ্ছা নীল রঙের ঘড়ি, বাহ, এটা যে ধ্যায়তে এই বিষয়, জাস্ট ইউ আর থিঙ্কিং অফ সাম অবজেক্ট। ধ্যায়তে বিষয় কি হচ্ছে, সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গে সঙ্গে তার একটা অ্যাটাচমেন্ট হলো, বাহ এটা পেলে তো হয়, নাথিং ওয়াজ দেয়ার, তুমি বেশ খাসা যাচ্ছিলে, হঠাৎ দেখলে, হঠাৎ করে ওই 2 মিনিটের মধ্যে ওই নীল ঘড়িটা পেলে হয় একটা তরঙ্গ উঠলো, সঙ্গ, একটা অ্যাটাচমেন্ট তৈরি হলো। সঙ্গাত সংজয়তে কাম, তুমি গাড়ি করে চলে গেছো, দোকানটা পিছনে চলে গেছে, কিন্তু তুমি মনে করে দেখো নিয়ে আসছো, তোমার চোখে সেই আর রশ্মি নেই,
ঘড়ি আর ঢুকছে না, কিন্তু মনে করে নিয়ে আসছো, মনে মনে ভাবছো আমাকে একটা ঘড়ি এরকম পেতে হবে, পেতেই হবে, দুর্দান্ত লাগবে, আমার নীল শার্টটার সঙ্গে পরবো, হ্যাঁ, তারপরে নীল একটা সানগ্লাস আছে, এটা দুর্দান্ত একেবারে। কাম, ডিজায়ার হলো কাম, কাম। এবার আমার ক্রোধ কিরকম করে হচ্ছে, তো বাড়িতে গিয়ে বললে বাবা আমি একটা এরকম দারুণ ঘড়ি, আর ঠাস করে বাবা থাপ্পড় দিল, পড়া নেই শোনা নেই, ঘড়ি কি করবি তুই ঘড়ি দিয়ে, ওই তো ঘড়ি তো দেখছিস তো। যেই বাবা বললো হবে না, প্রচন্ড রেগে গেলাম। এটাকে বলে কাম যদি প্রতিহত হয় সেটা ক্রোধে পরিণত হয়, না তো ক্রুদ্ধ হওয়ার কোনো কারণ নেই। আমার যদি ডিজায়ার থাকে, প্রচন্ড অ্যাটাচমেন্ট থাকে, সেটাকে বাধা দিলে আমার রাগ হবে, না তো রাগ হবে। ক্রোধ ভি যায়, একেবারে রেগে, পাওয়ার উপর রেগে ফাটিয়ে দেবো সব, সে একটা চন্ডাল হয়ে গেল। কি ছিল, কিচ্ছু ছিল না, খাসা যাচ্ছিল রাস্তা দিয়ে, কোথায় একটা নীল কি পড়লো, এই অবস্থা। তারপরে ক্রোধাৎ ভবতি সম্মোহ, এই ক্রোধ, এবার তোমার ওটা নীলটাকে আমাকে পেতেই হবে, এটা একটা শুধু ডিজায়ার, বিউটিফুল পিঙ্ক ডিজায়ার না, এটা একটা চ্যালেঞ্জ, আমরা বলি একটা চ্যালেঞ্জ, এটা আমার একটা অদ্ভুত ভাবে আক্রোশের মতো আমাকে আঁকড়ে ধরলো, একটা বিশাল একটা কাঁকড়ার মতো, সেটা হচ্ছে সম্মোহ। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, তুমি যে একটা ভালো ছেলে, সুন্দর যাচ্ছিলে, পড়াশোনা করবে, আনন্দ করবে, সেই সব সব স্মৃতি চলে গেল। তুমি ওটা কি করে কিনবে, কি করে পয়সা জোগাড় করে, কি করে মা অপমানের প্রতিশোধ নেবে, পুরো লাইন অফ স্টোরিজ। এবং স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, তুমি যে একটা ভালো ছেলে ছিলে, ভালো কিছু হতে যাচ্ছিলে, সুন্দর কিছু একটা জীবনযাপন, পুরো বুদ্ধিটা নষ্ট, বুদ্ধিটাই নষ্ট হয়ে গেল, সুবুদ্ধিটাই চলে গেল। তুমি ফিরেছে ভালো, আর ভালো দরকার নেই কোনো ভালো, এরকম আমরা উত্তর দিই, বুদ্ধিটা নষ্ট হয়ে গেল। বুদ্ধি নাশাৎ প্রনশ্যতি, নাশ হয়ে যাচ্ছে, কি হতাম কি হয়ে গেল। এরকম লক্ষ লক্ষ জিনিস আমাদের বিষয় চারদিকে ঘুরে বেড়াচ্ছে জীবাণুর মতো। যেই সংঘাত সংজয়তে কাম, এই কি করে হচ্ছে, সে প্রথমেই ওটা এই সিকোয়েন্সটা বলা হচ্ছে, কোথায় ওটা বাধা দেবো, নাশ থেকে কি করে রক্ষা পাবো, কোথায় বাধা দেবো, সে জায়গায় বাধা দিতে হয়। যেই আমার ভালো মনে হলো না, সঙ্গে সঙ্গে বিচার চলে আসতে পারে, দূর ঘড়িতে আমার অনেক আছে, না দরকার নেই, এরপরে দেখা যাবে, দূর দামি ঘড়ি আমি পড়ি বা কি করবো। এটাকে বলে এথিক্যাল লাইফ। সবার চোখেই ঢুকছে ঘড়ির ছায়া, কিন্তু যে এথিক্যাল, যে বিচারশীল, সে জানে এটা আমার যে ফোকাসে যাচ্ছে, ফোকাসটা ডেভিয়েট করে দেবে, সে ডাজ নট গো দেয়ার। সো দ্যাট ইজ কল্ড focused life, ethical life. That is ethics. When I have a goal to achieve, ethics become defined. When I have no goal to achieve, just like an animal. সুতরাং মানুষ একটা জীবনের প্রকাশ করা, আত্মবিকাশের একটা উদ্দেশ্য চাই, সেটা না হলে কিন্তু সব নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে খুব বড়, এই জন্য আমরা বড় জীবনই পড়ি, কি করতে হবে আমরা সাধারণ মানুষরা প্রায় কিছুই বুঝে উঠতে পারি। So there are human beings who lives thousands of human lives in one life. এমনটা ভাবার দরকার নেই যে আমি যা জীবন আমারই মতো সব মানুষগুলো, এমনটা মোটেই নয়। আমার থেকে অনেক ভয়ঙ্কর মানুষ আছে, আমার থেকে অনেক অনেক বড় বড় মহাপুরুষ আছে। এটা আমাকে প্রথমে মাথায় রাখতে হবে এবং তাদের কথা শুনতে হবে। They are the real heroes of humanity. They have given the task. এটা আমি নিজে একা ভেবে বার করতে পারবো না। সুতরাং তাদের জীবনে, এই জন্য বড় মহাপুরুষের জীবনী পাঠ করাটা খুব বড় জিনিস। আমরা হিরো ওয়ার্শিপ করি, কতগুলো সিনেমার হিরো অমিতাভ বচ্চন এই করে যাচ্ছি, আমরা ফ্লাডেড উইথ ওয়ার্থলেস থিংস। কিন্তু আমাদের শিক্ষাকে টু ফ্লাড দ্য এডুকেশন উইথ ওয়ান্ডারফুল লাইফস। আমাদের অসাধারণ জীবন আছে, বীর কোন মহাপুরুষের জীবন, কোন ফ্রিডম ফাইটারের জীবন, কোন আন্দোলন করেছেন, ভালো কারোর জন্য জীবন দিয়েছেন। এই যে মনটা আমরা দেখি, একটা মানুষের মনে এরকম হতে পারে, আমরা ইন্সপায়ার্ড হই। দ্যাট ইজ লাইফ গিভিং। Otherwise, it becomes all selfishness, and selfishness die by selfishness.
এরপরে অনেক কথা আছে, selfishness, why they die, how they die, why selfless people don't die. So there are a lot of other things. It's not a one day task. You just discuss and you solve problems. কিন্তু এগুলো হচ্ছে দিক নির্দেশ। যেমন তোমাকে আমরা বলছিলাম, আমরা খুব অহংকার করি, আমরা বিরাট রুচিবান মুক্ত, বিরাট ব্যাপার, আমার এরকম চুলটা এরকম কাটতে হবে, এটা না হলে কি হয়। আমি এরকম আজকাল ছেঁড়া জিনিস কখনো সম্ভব? ছেঁড়া জামা আমি পয়সা দিয়ে কিনবো? যারা মায়েরা বোনেরা আছেন তারা কি বিয়ে বাড়িতে ছেঁড়া বেনারসি পরে যান, ছেঁড়া পাঞ্জাবি পরে যান? তাহলে ছেঁড়া প্যান্ট পরছেন কেন? কোনো প্রশ্ন নেই, উত্তর দিতে পারবে না। কিছু অদ্ভুত হিরো ওয়ারশিপ করেছি আমরা, হিরো ওয়ারশিপ। একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা কোনো একটা মানুষ বা কিছু পাশ্চাত্য তাদের দিয়ে ওই ছেঁড়া জিনিস পড়ানো হয়েছে, আমি ওরকম হতে চাইছি। হিরো ওয়ারশিপ করছি আমি আলটিমেটলি। উই অল ডু দ্য সেম থিং। সো হোয়াই ডোন্ট উই ক্যাচ আপ অল দ্য গুড হিরোজ? ওয়ার্থলেস হিরো। যারা পুরোনো দিনের লোক তারা যেগুলো থাকবেন বুঝতে পারবেন। একসময় অমিতাভ বচ্চন এক ধরনের পরতেন প্যান্ট, বেল বটম বলা হতো, তলাটা বিশাল চওড়া, সেই রাস্তা যেন ঝাড় দিয়ে দিতে যাচ্ছে, প্রচন্ড ক্রেজ। পূজাতে ওইরকম প্যান্ট পেতেই হবে সবাইকে, 18 ইঞ্চি 20 ইঞ্চি করে ঘের, সে পুরো ঝাড় দিয়ে দিতে যাচ্ছে। ওয়ান ফাইন মর্নিং দেখা গেল ওটা অ্যাবান্ডন হয়ে গেল, সবাই ঘৃণা করতে শুরু করলো। যেই লোকটা ওই প্যান্ট পাওয়ার জন্য কান্নাকাটি করেছে, সেই লোকটা ওই প্যান্ট পেয়ে ছুঁড়ে ফেলে দিল। আমাদের হচ্ছে এই বিচার রুচির অবস্থা, সম্পূর্ণ অন্যের অধীনে আমরা চলি। কি করে আমরা নিয়ন্ত্রিত, অন্য মার্কেটিং এর দ্বারা নিয়ন্ত্রিত, কোনো বোধই নেই। আমরা বড় বড় কথা, রুচির কথা বলি। সুতরাং এটা অসাধারণ ইউনিকনেস অফ স্বামীজি হচ্ছে হি কল্ড এভরিবডি হু ক্যান বিকাম গ্রেট। উনি এত বড় সত্যদ্রষ্টা ছিলেন যে ফাম্বল করে কথা বলেননি, না মানে হতেও পারে না। হি ওয়াজ রিপিটেডলি এমফ্যাটিক, এভরিবডি ক্যান বিকাম গ্রেট, এভরিবডি ক্যান, নট অনলি হি ইউজড টু সে আমার থেকেও বড় হবে। উনি তো আর মিথ্যে কোনো প্ররোচনা দেবেন না, তিনি কোনো নেতা নন যে মিথ্যা কত হুজুগ করবেন। তারা সম্পূর্ণ সত্যবাদী। এটা হতে গেলে কি পরিমাণ সত্যবাদী হতে হয় তোমাদের কোনো ধারণা নেই। এবং সেই সত্যে প্রতিষ্ঠিত, তারা একটা মিথ্যা কথা কোনদিন বলবেন, স্তববাক্য বলবেন না। স্বামীজি বলছেন প্রত্যেকের মধ্যে সে ক্ষমতা আছে। দ্যাট ইজ দ্য ওয়ান্ডারফুল গিফট অফ স্বামীজি, দ্যাট হি হ্যাজ টোল্ড এভরিবডি হ্যাজ দ্য ইনফাইনাইট পাওয়ার। জাস্ট বিলিভ, বলছেন জাস্ট বিলিভ ইন ইট, এটা বিশ্বাস করো। দেন বলছেন সি হাউ দ্য পাওয়ার কামস, কি করে তোমার মধ্যে মহান পুরুষ জেগে ওঠে, তুমি অবাক হয়ে দেখবে। উই আর টট নট টু বিলিভ দ্যাট, দ্যাট ইজ দ্য ট্রিক অফ স্লেভারি। আমি বড় কিছু করতে পারছি, বিশ্বাসটা উড়িয়ে দেবো। সো দিস ব্যাড পাওয়ার্স আর দেয়ার। কিন্তু আমাদের ভারত তা নয়। ভারতের সভ্যতা অন্তত পক্ষে 20,000 বছরের সভ্যতা মিনিমাম, going back, dating back to time of Rama, which is being recently deciphered as some 14,000 years back. এটা আগে কম বলা হতো। এগুলো কাজ হচ্ছে প্রচুর, তোমাদের মতোই লোকেরা একটু বড় হয়ে কাজ করছেন। তারা তো ওই বিষয়ের লোকই নয়, হয়তো ইঞ্জিনিয়ার, তারাই সব কাজ করছেন। ডাক্তার, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার আমার কোনো আইডেন্টিটি নয়। আমি থিঙ্কার, I can think nicely. That is the excellence of human life. And they are discovering that. So, এত বছরের পুরনো ইতিহাস, ঐতিহ্য, we know what is good, what is bad. We have done a lot and lot of work on that. Exhaustive work করা হয়েছে। So, my request is read স্বামীজি। একটু পড়ে একটু যদি জীবনে কাজে লাগানো যায়, এর কোনো ক্ষতি হবে না, নিজে নিজে করলেই হবে। And that will give immense joy, immense, মানে ভাবা যাচ্ছে না উপকার কিরকম। আমরা উপকার মানে অনেক কিছু একটুখানি উপকার, তা নয়। এইটুকু স্বামীজি বললে হিউজ অ্যামাউন্ট অফ, কিরকম বলা হতো গীতাতেই আছে দেখবে, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই ছোট একটুখানি অভ্যাস করলে প্রচন্ড মহৎ ভয়াৎ প্রমুচ্যতে, মৃত্যু মুখাৎ প্রমুচ্যতে বলা, এত প্রচন্ড উপকার।
আমরা সামনে এত বড় জ্ঞান সমুদ্র, ভালো জিনিস আছে, কিচ্ছু খাচ্ছি না, ফাটা জিনিস পরে ঘুরে বেড়াচ্ছি। দিস ইজ কল্ড ডিলিউশন, দিস ইজ কল্ড অ্যাবজেক্ট অ্যান্ড অবজেক্টিভ স্লেভারি। আমরা দাস, বি ক্লিয়ার অ্যাবাউট ইট। সেটা করলে কিন্তু ভালো হওয়া যায় না। কনসেন্ট্রেশন তো দূরস্থান, আমরা অন্যের দাসে হয়ে কাজ করছি। তোমরা কি বুঝতে পারো না যে কত bad narratives and propagandas are flooding the internet with worthless things? প্রত্যেকটা রিজেক্ট করো, don't give any support to those things. More than 90% of those type of things are bad and false. Starting from green tea, chia seed, লক্ষ লক্ষ টাকা লুট করে নিচ্ছে ওরা। Don't you understand that? You have to be focused, focus on good things. কিছু না, রামায়ণ মহাভারত দেখো না, সুন্দর সুন্দর রামায়ণ মহাভারত, অসাধারণ, প্রত্যেকটা সেন্টেন্সে কি শ্রদ্ধা, কি সুন্দর মানুষ হতে পারে। Why don't you see those things? Backdated, far from it. একটা মহাভারত সারা পৃথিবীতে খুঁজলেও পাওয়া যাবে না। ওই ম্যাগনিটিউড অফ এথিক্স, ওই ম্যাগনিটিউড অফ কমপ্লেক্সিটি, ওই ম্যাগনিটিউড অফ হিউম্যান ইন্টারাকশন পৃথিবীর কোথাও নেই। Be very clear about it. So we need to direct ourselves, focusing, directing. That is your intention. You should do that. তাহলে আমরা ভালো হবো। ভালো ভিতর, স্বামীজি বলছেন, you're already perfect from inside. ভিতর থেকে তুমি পারফেক্ট আছোই। This is another wonderful thing. We don't get motivational things for getting perfect. We don't get, go to the stall and malls to get purchase perfection. জ্ঞানটা আরোহণ করে নিয়ে ভিতরে ঢুকিয়ে রাখতে হবে। Absolutely not. You are already inside perfect. Do you ever come to believe or listen to these words? কখনো শুনেছো এরকম কথা কেউ বলতে পারে? মিথ্যা বলে বেড়াচ্ছে। জগতে সত্যদর্শী মানুষ এক দুজনই হয়, বাকি সব ভেড়া, স্বামীজি বলেন ভেড়ার দল। So we need to be little careful about our lifestyle and what I eat. These are called eating. আমি কি খাচ্ছি? হিজিবিজি নিউজ গুলোকে খাচ্ছি না ভালো নিউজ গুলো খাচ্ছি? হিজিবিজি স্টোরি খাচ্ছি না গুড স্টোরি খাচ্ছি? দ্যাট ইজ ইটিং। শোনাটা এক ধরনের ইটিং, আহারম। শুধু খাওয়াটাকে আহার বলে না, এগুলো সব আহার। এই খাওয়া নিয়ে অনেক হইচই হয়, আহার শুদ্ধ সত্য শুদ্ধই, আহার মানেই জানে না, যা যা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য সবই আহার। সুতরাং এই আহার যদি ঠিক থাকে তাহলে শুদ্ধ হবেই হবে, চিত্ত শুদ্ধি হবেই। দ্যাট ইজ দ্য সিক্রেট। আর কিছু? প্রণাম, বলছি যে অনেকে লিখছেন যে স্বামীজির কিছু বই ভালো, কি সাজেস্ট করে করুন। এটা সব ভালো বই, যে কোনো ছোট্ট চটি বই, আমি তো সবসময় চটি বই প্রেসক্রাইব করি, তাহলে স্মলেস্ট অফ দ্য বুকস, এবং যে ল্যাঙ্গুয়েজ আমি বুঝি, যেমন ধর একটা ছোট, আমি এটা পড়ি খুব ভালো, এটা একটা বাণী সঞ্চয়, সবার স্বামীজি, স্বামীজির বাণী উক্তি, স্মলেস্ট কম্প্রিহেন্ডেবল বই যেটা মনের কাছে রাখা যায় সেটা পড়বে। যারা স্বাধীনতা বিপ্লবী ছিলেন, স্বামীজি ছাড়া কেউ জানতেন না, শুনে রাখুন গল্প, আসল ঘটনা। যারা যারা প্রাণ দিয়েছেন, স্বামীজি ছাড়া কেউ জানতেন না। প্রীতিলতা ওয়াদ্দেদার, এদের যখন হ্যাং করা হচ্ছে বা মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এদের বুকের পকেট থেকে স্বামীজির লেখা বেরিয়েছিল, ছোট্ট ছোট্ট, ক্ষুদিরাম তুমি মায়ের জন্য বলি প্রদত্ত, জন্ম থেকে, ওইটুকু শুনলেন, ব্যাস, দ্যাটস অল। মহান হতে গেলে থাম্বা থাম্বা বই পড়তে হয় না। স্বামীজি কবে জন্মেছিলেন, বাবার নাম কি জানতে হয় না। ইন্সপায়ার্ড হতে হয়। ইউ হ্যাভ টু নো স্মল থিং, যেটা তোমার সুটেবল, টেক ইট অ্যান্ড ফলো ইট। স্বামীজি ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রচুর জিনিস জেনে ফেললাম, কোনো হ্যাঁ অবশ্যই আমি যাকে ভালোবাসবো তার সব আমার জানতে ইচ্ছে করে, সব নুকস অ্যান্ড কর্নার্স, দ্যাটস ওয়ান থিং। কিন্তু ওরকম ভাবার দরকার নেই সব না জানলে জানবো না। আসল যেটা কাজ করে, একটা ছোট্ট জিনিসই কাজ করে, ছোট্ট একটা চিঙ্গারি পুরো জিনিসটাকে জ্বালিয়ে দিতে পারে। একটা আগুন নিয়ে আসতে হয় যেটা আমার পক্ষে সুটেবল। আই লাভ দ্যাট ওয়ার্ডস অফ স্বামীজি, আই লাইক দ্যাট। মানে এই কথাটা খুব মনে লাগলো, একটা মনে লাগার কথা নিয়ে আসতে, যেটা লাগবে তাকে ফলো করলেই হবে, দ্য রেস্ট উইল ফলো। বলা হয় গঙ্গা জল এক ছিটে লাগলেও শুদ্ধি একই হয়, পুরো গঙ্গা স্নান করলেও যা হয় একটু ছিটে দিলেও হয়, গঙ্গার পবিত্রতা একই থাকে। সুতরাং একটুখানি নিলেই হবে। যে কোনো বই, স্বামীজির যে কোনো বই, যেটা যেই ভাল লাগবে, যেই পড়বে, সঙ্গে সঙ্গে কি হবে,
স্বামীজির জীবন পড়তে ইচ্ছে করবে, অন্যান্য জিনিস অ্যানালাইসিস করতে ইচ্ছে করবে, দ্যাট উইল বি ওয়ান্ডারফুল। সেটা মনে মনে প্রচন্ড ভালো একটা একটা জীবন দিয়ে দেবে তোমাকে, এত আলো দেবে, এত ভালো হয়ে যাবে, তুমি তুমি নিজেই বিশ্বাস করতে পারবে, সো ওয়ান্ডারফুল। স্বামীজি সেই ম্যাজিক পার্সন, হি হ্যাজ এ ম্যাজিক ওয়ান্ড, জাস্ট রিড ইট এন্ড হি ইজ সো সিম্পল লাইক এ ফ্রেন্ড। একটা অত বড় মহাপুরুষ যেটা পৃথিবীতে হাজার হাজার বছরে আসেন না, হি সো সিম্পল, সো ফ্রেন্ডলি, you never get like him because you read him and you'll get to know what is it. It's very simple. আর কিছু? মহারাজ, আজকের সেশনের আমাদের শেষ প্রশ্ন। আহ, বর্তমান সময়ে মোবাইল অথবা অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার যে আসক্তি, সেটা থেকে বেরোনোর কি উপায়? অত্যন্ত সোজা, যে কোনো আসক্তি থেকে বেরোনোর উপায় একই, ইউজ কম করো, জুডিশিয়াস ইউজ করো, বন্ধ করে রাখো। তাকে যদি সারাক্ষণ লাই দাও, খুব পোষা কুকুরের মতো সারাক্ষণ ক্যাঁটা করে খেললে সেও ক্যাঁটা করে তোমার পিছনে যাবে। কিছুই করতে হবে না, একটা রুটিন করবে, পারপাস করবে, আমি কেন মোবাইলটা ইউজ করি। কথা বলা, কিছু পড়াশোনা মুক্তম, দু একটা হয়তো আমি দেখবো কি করে চিকেন বিরিয়ানি তৈরি করে, কি করে ভালো করে খেলাধুলো করে, কি করে স্ক্রু টাইট করে, দু একটা দেখলে, কিন্তু তার টাইম দিতে হবে। রাত্রিবেলায় 10টায় বন্ধ করে সকাল 8টার আগে খুলবো না, আবার এই সময় বন্ধ রাখবো। এই নিয়ন্ত্রণটা হচ্ছে মনের নিয়ন্ত্রণ, মোবাইল নিজে বন্ধ হয়ে যাবে, মনকে জোর করে করাতে হয়। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, মনের নিয়ন্ত্রণ কিন্তু এক ধরনের সংগ্রাম, এটা খুব স্মুথ নয়। তুমি যখন পড়তে বসতো পরীক্ষার আগে, বন্ধুরা মজা করছে, সেরকম কিন্তু জোর করে বসে পড়তে হয়। মন বারবার বলে চল একটু দেখে আসি সিনেমা, আমি দেখবো না, এটা একটা সংগ্রাম। ভালো করতে গেলে সংগ্রামটা করতে হয়। তুমি একবার যে অভ্যস্ত হয়ে যাবে, দেখবে মোবাইল তোমাকে অনেকে বলে মোবাইল জন্য মাথা খারাপ হচ্ছে। ফ্যাক্ট ইজ দ্যাট মোবাইল যথেচ্ছ ইউজের পর অ্যাডোলেসেন্ট তরুণের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কত শতাংশ? 60%, 60%। They are becoming addicted, mad, depressed, and they are being victim to so many physiological disease. You have no idea. Cancer পর্যন্ত 60% বেড়ে গেছে। There are a lot of things. শুধু রেডিয়েশন না, আর অনেক ব্যাপার আছে। সো ওর ড্যামেজটা একটা আলাদা চ্যাপ্টার, হাউ ইট ড্যামেজেস, কিন্তু গেটিং আউট অফ ইট ইজ সিম্পল। মেক এ রেজলিউশন, আমি এটা এই সময়টুকু দেখবো না, দ্যাটস অল। আমাদের সময় মোবাইল ছিল না, আমরা কি মরে গেছি? কেউ মরে যায়নি, ভালো ভালো লোক বেরিয়েছে সব। মোবাইল থাকলে কি পুরো নষ্ট হয়ে যাবে? তাও না। জুডিশিয়াস ইউজ ইজ অলওয়েজ দ্য টার্ম, জুডিশিয়াস ইউজ। এটা যদি না করি, ও আমাকে খেয়ে নেবে, বিকজ মোবাইল ইজ এ ভেরি ব্যাড ডেমন। ইট gives you window to everything and eats from all the windows. So you have to be cautious. অনেক কিছু জেনে তোমার কোনো লাভ হবে না, এটা এক ধরনের নেশা। এই নেশা যেন না হয়, নেশা সবই বাজে। সুতরাং যেই বুঝতে পারবেন যে জিনিসটা বাজে, the method had been always same, পরিহার করো, ছেড়ে দাও, দূর করো, তাহলেই হয়ে গেল। দূর করবো না, কি করে মানুষ ভালো হবো? না, মোবাইল আমার কাছে শেখে আছে। একটা মজার গল্প বলে শেষ করি। এরকম একজন গুরু, তার ঠান্ডা, তখন কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা পড়তো, গরিব আশ্রমে থাকতেন, একটা নদী বয়ে যাচ্ছে, তো দেখছে যে প্রচন্ড ঠান্ডা, একটা নদীতে একটা কম্বল বয়ে যাচ্ছে। তখন চেলাকে বলছেন, আরে ভাই, ওই কম্বল কে উঠা কে লাও, কম্বল নেই কম্বল উঠা কে লাও। তো চেলা চলে গেছে সাঁতার দিয়ে নদীর মধ্যে, কম্বলটা অব্দি বলে বলছে আমি লেকে আও, বলছে নিয়ে আর আসছে না, ওখানেই পড়ে আছে। বলছে কেন? আরে নিয়ে এসো, লেকে আও। বলছে নেই, হচ্ছে না, নেই आ पा रहा हूं गुरुजी, एक काम करो उसको छोड़ दो, ছেড়ে দাও, তুমি চলে এসো, আনতে হবে না। তো বলছে मैं तो कंबल के छोड़ दिया, कंबल मुझे नहीं छोड़ता। ওটা ঘরে ভালুক ছিল, ভালুকটাকে হয়েছে কম্বল। তো মোবাইলটা হচ্ছে ভালুক, মনে হচ্ছে কম্বল, আসলে ভালুক। বলছে मैं तो छोड़ दिया, वो मुझे नहीं छोड़ता। আমি মোবাইল ছেড়ে দিই, মোবাইল আমাকে ছাড়ছে না। So these are the state of addictions. We are all getting addicted, and addiction is always bad. And smoking is one addiction, seeing TV is addiction, reading books is addiction, all are addictions. But mobile is a newly invented, not yet fully explored addiction, which is giving rise to tremendous harm. Body, mind, life altogether. পুরো ধ্বংস করে দিচ্ছে, if not wisely used. Wise use,
use for correct purpose and stop it. If you open the windows, ওই দিয়ে হাওয়াও ঢুকবে, ঝড়ও ঢুকবে, ভূতও ঢুকবে, প্রেতও ঢুকবে। সুতরাং ওটাকে বন্ধ রাখতে হবে, পরিষ্কার। ওই একটুখানি এই পজ করে রাখলাম সাইলেন্ট, ওরকম নয়, অ্যাবসলিউটলি বন্ধ, as strict as বন্ধ, দেন মন চুপ করে যাবে। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ সবাইকে। 11টা বেজে গেল। একটু একটু আলোচনাগুলো তো খুবই প্রফাউন্ড, এক একটা দিকে অনেক প্রফাউন্ড ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমরা অতখানি বলতে পারলাম না, কারণ এক একটা সাবজেক্ট নিয়ে ঢুকতে গেলে অনেক সুন্দর, কিন্তু সেটা আবার একটু অনেকের পক্ষে খুব একটু ভারী হতে পারে। তো মোটামুটি একটা বলা গেল যে বাজে জিনিসকে অ্যাভয়েড করবে, যা দুর্বল করবে অ্যাভয়েড করবে, জীবনটা নিয়ন্ত্রণ করো, আনন্দে থাকো, দূরে থেকো না। আর কতগুলো বেসিক জিনিস বলে দেওয়া হলো যে অন্যের যে কোনো ভাবে ইনজুর করা হচ্ছে খুব প্রবৃত্তি, নিজেরও অন্যেরও। আবার নিজেকে উপকার করা, অন্যের উপকার করে ভালো করা, সবই হচ্ছে ভালো প্রবৃত্তি, সুপ্রবৃত্তি। তাহলে এরকম রইল। নমস্কার, শুভরাত্রি। প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার। কারা কারা বলছেন কি হাতটা এখন উঠছে দেখছি, যদি কিছু হয় তাহলে ছোট হলে হতে পারে, না তো আমরা শুভরাত্রি শেষের হবে। দিকে এগিয়ে যাবো তবে। এখনো দিকে শেষ হয়নি। না মহারাজ, হ্যাঁ শেষ করে দেবো তাহলে, এবার সৌরভ শেষ করে দাও। শেষ করে দেবো। হুম। 11টা হ্যাঁ বাজে তো। মহারাজ, তাহলে এই অসাধারণ আলোচনা আমাদের সামনে থেকে অনেক অজ্ঞানতার পর্দা সরিয়ে দিল। আমরা অনেক ঋদ্ধ হলাম। পূজনীয় মহারাজকে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। এখন জয়ধ্বনি দেবেন শ্রী অয়ন চট্টোপাধ্যায়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম মহারাজ।